জীবনবিজ্ঞানের এই চ্যাপ্টারটা হবে যে তোমার জীববিদ্যা ও মানব কল্যাণ, অনাক্রমতা এবং মানুষের রোগ। এখানে অনাক্রমতা কি আগে মানে এইটাকে আগে বুঝতে হবে যে অনাক্রমতা মানে হচ্ছে আমরা যেটাকে ইমিউনিটি বলি, মানে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেটা মানে আমাদের দেহে জীবাণু বা ক্ষতিকর যেমন ভাইরাস বা কোনো টক্সিক পদার্থ যদি প্রবেশ করে, দেহে এক বিশেষ অবস্থার সাহায্যে তাদের নির্মূল করে বা ধ্বংস করে। মানে ধরো তুমি বাইরে বেরিয়ে আইসক্রিম খেলে তোমার গলায় ঠান্ডা লেগে গেল, মানে ঠান্ডাটা লাগলো কিন্তু কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে ঠান্ডা লাগাটা কমে যায়। বা দেখলে যে তোমার বন্ধু আইসক্রিম খেয়েছে, তুমিও খেয়েছো, কিন্তু তোমার ঠান্ডা লাগলো না, দেখলে যে তোমার বন্ধুর ঠান্ডা লেগে গেছে। তার মানে বন্ধুর ইমিউনিটি পাওয়ারটা মানে এই যে অনাক্রমতাটা কম, কারণ হচ্ছে ওই যে ঠান্ডা লাগার ফলে যে ভাইরাস যেটা অ্যাটাক করেছিল সেটা তোমার শরীর মানে প্রতিরোধ করে ফেলেছে, কিন্তু তোমার বন্ধুর শরীর প্রতিরোধ করতে পারে। তার মানে আমাদের কি বলছে অনাক্রমতার মানে কি বলছে, আমাদের দেহে কোনো ক্ষতিকর জীবাণু, ভাইরাস, কোনো টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহে এক বিশেষ অবস্থার সাহায্যে নির্মূল করে বা ধ্বংস করে। এই বিশেষ পদ্ধতিকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে। অনাক্রমতা ছকের সাহায্যে দেখাও, এটা পরীক্ষায় আসে, মানে অনাক্রমতার প্রকারভেদ। ঠিক আছে, অনেক স্কুলে পড়েছে তোমার 2 নম্বরে, বা এই যে ডেফিনেশনটা আছে ডেফিনেশনটাও দিয়ে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে অনাক্রমতা কাকে বলে, ছকের মাধ্যমে অনাক্রমতার প্রকারভেদগুলি হলো, মানে প্রকারভেদগুলি লেখো। ছকের মাধ্যমে মানে দেখো অনাক্রমতাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার স্বজাত আর অর্জিত। অর্জিতর মধ্যে সক্রিয় আর পরোক্ষ বা নিষ্ক্রিয়। সক্রিয়র মধ্যে রয়েছে প্রকৃতিগতভাবে লব্ধ আর কৃত্রিমভাবে লব্ধ, আর পরোক্ষভাবে মানে নিষ্ক্রিয়তে প্রাকৃতিক আর কৃত্রিম। এর শুধু পয়েন্টটাকে মনে রাখো, এর প্রত্যেকটারই কিভাবে কাজ করছে আমাদের শরীরে সবকটাই আমি এক্সপ্লেন করব। কিন্তু তার আগে তোমাদের বইয়েতে দেখো রয়েছে যে অনাক্রমতা কাকে বলে রয়েছে, তারপরে অনাক্রমতার সম্বন্ধে আর কিছু বলে। আমি এখানে অনাক্রমতার প্রকারভেদ মানে কতগুলো ভাগে ভাগ করা যায় এটাকে বলে রাখছি, যে সহজাত, অর্জিত। অর্জিতকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সক্রিয় আর পরোক্ষ বা নিষ্ক্রিয়। সক্রিয়কে যেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রকৃতিগতভাবে মানে প্রাকৃতিক ভাবে আসছে, আর একটা হচ্ছে কৃত্রিম ভাবে লব্ধ, আর পরোক্ষটাকেও প্রাকৃতিক আর কৃত্রিম দুটো ভাগে আসছে। এই শুধু এই ছকটাকে আপাতত মনে রাখো, তারপরে আমরা এই প্রত্যেকটারই ভাগ বলবো। ঠিক আছে, এখন এরপরে যেটা বলবো হচ্ছে যে দেখো তোমাদের বইতে ইন্টারফেরন অনাক্রমতা বলেছে। ইন্টারফেরন অনাক্রমতা বলতে কি বোঝো, বলছে যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয়, নিঃসৃত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে, তাকে ইন্টারফেরন অনাক্রমতা বলে। যে অনাক্রমতার মানে যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরেন নিঃসৃত হয়, ঠিক আছে, ইন্টারফেরন নিঃসৃত হয়, নিঃসৃত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে, তাকে ইন্টারফেরন অনাক্রমতা বলে। এই ডেফিনেশনটা পড়বে, এটা 1 নম্বরের কোশ্চেনের মধ্যে দেয়। ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলে, দেখো বইতে বক্সের মধ্যে দেওয়া রয়েছে। এবার দেখো যে আমরা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি সম্বন্ধে আগে প্রথমে জানবো, তারপর অনাক্রমতার ক্লাসিফিকেশন গুলো ডিসকাস করব। ঠিক আছে, আজকে আমরা অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এর সম্বন্ধে ভালো করে জানবো। অ্যান্টিজেনটা কি, দেখো অ্যান্টিজেন হচ্ছে যে বিজাতীয় বা এখানে কি বলেছে দেখো, যেসব বহিরাগত অথবা জীবজ বস্তু জীবদেহে প্রবেশের মাধ্যমে দেহের অনাক্রমতা তন্ত্রকে উত্তেজিত করে, অনাক্রমিত তন্ত্রকে উত্তেজিত করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। অনাক্রমতা তন্ত্রটা কি, অনাক্রমতা তন্ত্র হচ্ছে তোমার মানে একটা না অনেকগুলো একসাথে তোমার রোগ প্রতিরোধের জন্য সহায়তা করবে। মানে অনাক্রমতা কাকে বলে, মানে অনাক্রমতন্ত্র যেটা, মানে সেখানে একটা কোনো কোষ বা মানে করছে না, বলছে যে বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ প্রতিরোধের আক্রমণ থেকে রক্ষা করে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। মানে তন্ত্র মানে একজন কাজ করছে না, বা একটা কোনো কিছু স্পেসিফিক
অ্যান্টিজেন কাজ করছে না বা রোগটার জন্য, মানে সবাই মিলে একসাথে যাচ্ছে, যেটাকে বাংলা কথাতে যেটা বুঝতে পারবে। মানে এই জন্যই বলছে যে যেসব বহিরাগত অথবা জীবজ বস্তু জীবদেহে প্রবেশের মাধ্যমে দেহের অনাক্রমতা তন্ত্রকে উত্তেজিত করে প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তাদের অ্যান্টিজেন বলে। মানে অ্যান্টিজেনের কাজ কি? যেমন ধরো তোমাকে কোনো যদি কাজ করতে বলে, দেখো তোমাকে বারবার বললে তুমি করছো না, কিন্তু এমন কিছু কথা বললে তুমি সঙ্গে সঙ্গে সেই কাজটা করবে। মানে হ্যাঁ, মানে এমন কিছু কথা তোমাকে বলা হচ্ছে, ওই কথাটা শুনে তোমাকে কাজটা করতে, মানে তুমি অটোমেটিকই কাজটা করছো, সেই ওই শব্দটাকেই বলা হচ্ছে তোমার অ্যান্টিজেন। এ বলছে যেসব বহিরাগত অথবা জীবজ বস্তু জীবদেহে প্রবেশের মাধ্যমে দেহের অনাক্রমতা তন্ত্রকে উত্তেজিত করে প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তাদের অ্যান্টিজেন বলে। অ্যান্টিজেন প্রধানত প্রোটিন, লিপিড, শর্করা জাতীয় হয়। মানে ওই যে কথাটা মানে তোমাকে বলা হচ্ছে, সেই কথাটা শোনার পরেই তুমি ওই কাজটা করছো, মানে এখানে ওই কথাটা হচ্ছে তোমার অ্যান্টিজেন। আমাদের শরীরে কিভাবে সেটা বলছে, যে কি বলছে যে অ্যান্টিজেন প্রধানত কি কি টাইপের হবে? প্রোটিন, লিপিড, শর্করা জাতীয় হয়। যেমন ভাইরাল প্রোটিন, প্যাথোজেনের দেহ নিঃসৃত টক্সিন ইত্যাদি। মানে তাহলে অ্যান্টিজেন কাকে বলে? ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ, এবার দেখো অ্যান্টিজেন হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে এক্সোজেনেসাস আর এন্ডোজেনেসাস। এক্সোজেনেসাস অ্যান্টিজেন কি বলছে? যেসব অ্যান্টিজেন দেহের বাইরে অর্থাৎ পরিবেশ থেকে কোনো উপায়ে শ্বাসকার্যের মাধ্যমে দেহে প্রবেশ করে তাদের এক্সোজেনেসাস অ্যান্টিজেন বলে। যেমন প্যাথোজেনের দেহ নিঃসৃত টক্সিন, ঠিক আছে, মানে যেটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যাবে। কি বলছে? যেসব অ্যান্টিজেন দেহের বাইরে অর্থাৎ পরিবেশ থেকে কোনো উপায়ে শ্বাসকার্যের মাধ্যমে দেহে প্রবেশ করে তাদের এক্সোজেনেসাস বলা হয়। আর মানে বাইরে থেকে দিচ্ছ, ঠিক আছে, মানে সেটা আমাদের কিভাবে বলছে? অ্যান্টিজেন দেহের বাইরে। আর এন্ডোজেনেসাস কি বলা হচ্ছে? যেসব অ্যান্টিজেন দেহের মধ্যে সৃষ্টি হয়, এইটা হচ্ছে দেহের বাইরে, আর এক্সোজেনেসাসটা আর এন্ডোজেনেসাসটা দেহের মধ্যেই সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাদের এন্ডোজেনেসাস অ্যান্টিজেন বলে। যেমন ভাইরাস সংক্রমিত কোষ জীবদের প্রোটিন সংশ্লেষকারী অংশ থেকে ব্যবহার করে ভাইরাল প্রোটিন সংশ্লেষ করে এন্ডোজেনেস করে, একে এন্ডোজেনেসাস অ্যান্টিজেন বলা। এক্সোজেনেসাস দেহের মধ্যে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এন্ডোজেনেসাস। পরের পয়েন্ট কি বলছে? যে অ্যান্টিজেনের বৈশিষ্ট্য কি কি জাতীয় হতে পারে? বলছে বি জাতীয় গঠন। অ্যান্টিজেন গুলো বি জাতীয়, অর্থাৎ দেহের কাছে অচেনা উপাদান হয়, তাই অনাক্রমতায় সাড়া তৈরি করতে পারে। মানে বি জাতীয়, মানে অ্যান্টিজেন গুলো মানে কমন কথা না, মানে কমন কোনো জিনিস না। মানে দেহের মধ্যে কি বলছে? যে অ্যান্টিজেন গুলি বি জাতীয়, অর্থাৎ দেহের কাছে অচেনা উপাদান হয়, তা অনাক্রমতায় সাড়া তৈরি করতে পারে। আণবিক আকার অ্যান্টিজেন গুলি ইমিউনোজেন হতে গেলে অর্থাৎ অনাক্রমতা সাড়া সৃষ্টি করতে পারে, তাদের আণবিক ওজন হয় 10,000 থেকে 6 লক্ষ ডাল্টন, মানে খুবই কম হওয়া উচিত, এবং সমগ্র অণুজীব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্টিজেন রূপে গণ্য হয়। তারপর রাসায়নিক প্রকৃতি, অ্যান্টিজেন গুলি গঠনগতভাবে মূলত প্রোটিন হয়, তবে পলিস্যাকারাইড বা লিপিড বা নিউক্লিক অ্যাসিডও হয়ে থাকে। মানে এই রাসায়নিক প্রকৃতিটা খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ কোশ্চেন আকারে আসতে পারে। কি বলবে? যে অ্যান্টিজেন গুলির গঠনগতভাবে মূলত প্রোটিন হয়, মানে মেন গঠন কি? প্রোটিন থাকে, তবে পলিস্যাকারাইড, লিপিড, নিউক্লিক অ্যাসিডও হয়ে থাকে। অ্যান্টিজেনের বাধক স্থান, অ্যান্টিজেনের নির্দিষ্ট স্থান থাকে যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয়। মানে অ্যান্টিজেনের নির্দিষ্ট স্থান থাকে যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয়, একে অ্যান্টিজেনের এপিটোপ বলে বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বলা হয়। কি বলছে? এগুলো খুব 1 নম্বরের কোশ্চেন। এপিটোপ কি? তখন তোমাকে কি বলতে হবে? যে অ্যান্টিজেনের নির্দিষ্ট স্থানে থাকে যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয়, মানে অ্যান্টিজেনের মধ্যে নির্দিষ্ট আবদ্ধ হয়, তাকে বলা হয় অ্যান্টিজেনের এপিটোপ, ওকে, বা অ্যান্টিজেনিক
ডিটারমিনেন্ট। অ্যান্টিজেন, একটি অ্যান্টিজেনে যতগুলো এপিটোপ থাকে তাকে ওই অ্যান্টিজেনের ভ্যালেন্সি বলে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে কিন্তু, এগুলো শর্ট কোশ্চেন এক একটা। এরপরে দেখো অ্যান্টিজেনের ধর্ম। অ্যান্টিজেন মাত্রই দেহের অনাক্রমতায় ছাড়ার ফলে উৎপন্ন উপাদান অ্যান্টিবডির সঙ্গে সংযুক্ত হবে এবং অ্যান্টিজেনের এই ধর্মকে, মানে অ্যান্টিজেন মাত্রেই দেহের অনাক্রমতায় ছাড়ার ফলে উৎপন্ন উপাদান, মানে যখন তোমার অ্যান্টিজেন অ্যাটাক করছে কোনো কোনো বস্তুর উপর, মানে তোমার কোনো পদার্থের উপর, মানে যেই উপাদানটা অ্যাটাক করছে, বলছে অ্যান্টিজেন মাত্রই দেহের অনাক্রমতায় ছাড়ার ফলে উৎপন্ন উপাদান, মানে যখন অ্যান্টিজেন কাকে বলে, যে সাড়া দিচ্ছে, তো উপাদান অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। হ্যাঁ, অ্যান্টিজেনের এই ধর্মকে অ্যান্টিজেনেসিটি বলে, মানে অ্যান্টিজেন মাত্রই দেহের অনাক্রমতা ছাড়ার ফলে উৎপন্ন উপাদান যা অ্যান্টিবডির সঙ্গে, মানে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে, এবং অ্যান্টিজেনের এই ধর্মকে অ্যান্টিজেনেসিটি বলা হয়। ইমিউনোজেনেসিটি কি বলা হচ্ছে দেখো, ইমিউনোজেনেসিটি অ্যান্টিজেন দেহের ইমিউনো রেসপন্স অর্থাৎ অনাক্রমতা ছাড়া সৃষ্টি করতে সক্ষম হয়। অ্যান্টিজেনের এই ধর্মকে ইমিউনোজেনেসিটি বলে। মানে আগেরটা ছিল অ্যান্টিজেন মাত্রই দেহের অনাক্রমতায় ছাড়া দেওয়ার ফলে উৎপন্ন উপাদান অ্যান্টিবডির সঙ্গে সংযুক্ত হবে বা যুক্ত হবে। অ্যান্টিজেনের এই ধর্মকে, মানে অ্যান্টিজেন যে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে অ্যান্টিজেনেসিটি। আবার পরেতে বলছে যে অ্যান্টিজেন দে ইমিউনো রেসপন্স, মানে অনাক্রমতা ছাড়া সৃষ্টি করতে সক্ষম হয় অ্যান্টিজেনের এই ধর্মকে, যেই ধর্মটাকে সাড়া, মানে ওই যে অনাক্রমতায় সাড়া দিতে সক্ষম হচ্ছে সেই ধর্মটাকে ইমিউনোজেনেসিটি বলা হচ্ছে। তারপর অ্যালার্জেনেসিটি, মানে অ্যান্টিজেন দে অ্যালার্জি বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়। অ্যান্টিজেনের এই ধর্মকে অ্যালার্জি জেনেসিটি বলে। দেখবে অনেক ওষুধ খাওয়ার ফলে তোমার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়, মানে চুলকুনি সৃষ্টি হয়, তার কারণই হচ্ছে মানে অ্যান্টিজেন দে অ্যালার্জি বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়। মানে সব অ্যান্টিবডি বা অ্যান্টিজেন, মানে তুমি বাইরে থেকে যেটা খাচ্ছ, দেখবে অনেক ওষুধ খেলে অ্যালার্জি সৃষ্টি হয়, তার কারণ হচ্ছে অ্যান্টিজেন দে অ্যালার্জি বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়, এবং অ্যান্টিজেনের এই ধর্মকে অ্যালার্জেনেসিটি বলা, অ্যালার্জেনেসিটি বলা হচ্ছে। তো এই ধর্ম তিনটে মনে রাখবে, মানে এগুলো সবকটাই 1 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্টিবডি বলছে দেহের মধ্যে, আচ্ছা এখানে ছবিগুলো কোথায়, এবার দেখো অ্যান্টিবডি কাকে বলছে, বলছে দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিন আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে। বলছে মানে সব অ্যান্টিবডি গামা গ্লোবিউলিন নামে পরিচিত। এদের আণবিক ওজন 1,50,000 থেকে 9 লক্ষর মধ্যে সীমিত থাকে। মানে প্লাজমা প্রোটিনের প্রায় 20% ইমিউনো গ্লোবিউলিন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 20% ইমিউনো গ্লোবিউলিন। মানে অ্যান্টিবডি কি, দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে। বলছে সব অ্যান্টিবডি গামা, এই লাইনটা ইম্পর্টেন্ট, গামা গ্লোবিউলিন নামে পরিচিত। এদের আণবিক ওজন প্রায় 1,50,000 থেকে 9 লক্ষর মধ্যে সীমিত থাকে। মানে প্লাজমা প্রোটিনের 20% ইমিউনো গ্লোবিউলিন বলা হয়। বলছে এদের 5 রকমের হয়। একটা হচ্ছে আইজিজি, এই যে এখানে সিম্বলটা ভালো করে দেখবে, আই স্মল জি ক্যাপিটাল জি, আইজি এ, মানে অ্যাকচুয়ালি দেখো আইজিজিটা ইমিউনো গ্লোবিউলিন এ, এটা এ না, এটা কিন্তু জি হবে, এটা হচ্ছে জি, যেহেতু আইজিজি বলা হচ্ছে। তারপর আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই, দেহের 5 প্রকারের ইমিউনো গ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি দেখা যায়। মানে অ্যান্টিবডি কতগুলো টাইপের, দেহের মধ্যে 5 প্রকারের। আইজিজি ইমিউনো গ্লোবিউলিন জি, মানে আইজিজির ফুল ফর্ম হবে ইমিউনো গ্লোবিউলিন জি, ক্যাপিটাল জিটা হচ্ছে এই জি, আর এখানে আইজিটা হচ্ছে ইমিউনো গ্লোবিউলিন। বলছে অবস্থান কি, এই প্রকার অ্যান্টিবডি কোলস্ট্রাম, ঘাম, অশ্রু, লালা ইত্যাদিতে থাকে। এতে
পলিপেপটাইড চেন থাকে। কি থাকে? পলিপেপটাইড। দেখতে ঠিক এরকম, এই যে এটা হচ্ছে তোমার আইজিজি, এইটা এরকম দেখতে, এই যে এইটা হচ্ছে তোমার আইজিজিএ, দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ না? এই অ্যান্টিজেনটা হচ্ছে তোমার এরকম দেখতে, এইটা হচ্ছে তোমার আইজিজি, দেখতে ঠিক এরকম। আমরা গঠনটা কি বললাম? যে এই প্রকার অ্যান্টিবডি কোলস্ট্রাম, ঘাম, অশ্রু, লালা ইত্যাদিতে থাকে। এতে একটি পলিপেপটাইড চেন থাকে। এই যে এই চেনটা কি হচ্ছে তোমার পলিপেপটাইড চেন, ঠিক আছে? এর কাজ কি? এরা দেহের অনাদৃত তলকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং দেহের জীবাণু অনুপ্রবেশে বাধা সৃষ্টি করে। বলছে সমস্ত খরিত দেহতরলে এটি থাকে, তাই একে ক্ষরণকারী অ্যান্টিবডি বলে। তাহলে এখানে ক্ষরণকারী অ্যান্টিবডি কাকে বলে, কি বলবে? দেখো, অ্যান্টিবডি কাকে বলে তো সবাই জানে, কিন্তু ক্ষরণকারী অ্যান্টিবডি তখন যদি বলে, বলছে এখানে ভালো করে ভালো করে বলছে দেহে জীবাণু অনুপ্রবেশে বাধা সৃষ্টি করে এবং সমস্ত খরিত দেহতরলে এটি থাকে, তাই একে ক্ষরণকারী অ্যান্টিবডি বলা হয়। তার মানে ক্ষরণকারী অ্যান্টিবডি কি হবে? আইজিজি, ঠিক আছে? এবার বলছে ডাইমার বা মনোমার হিসাবে অবস্থান করে। মানে এটার কোথায় অবস্থান করছে এবং কাজ কি সেটা আমি এখানে বলে দিচ্ছি। এই প্রকার অ্যান্টিবডি কোলস্ট্রাম, ঘাম, অশ্রু, লালা ইত্যাদিতে থাকে। এতে পলিপেপটাইড চেন থাকে। এরা দেহের অনাদৃত তলকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং দেহের জীবাণু অনুপ্রবেশে বাধা সৃষ্টি করে। সমস্ত খরিত দেহ তরলে এটি থাকে। মানে আমাদের দেহ থেকে যা কিছু তরল নির্গত হচ্ছে, এই আইজিজি অ্যান্টিবডি থাকবে। তারপর বলছে আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ, এরা রক্তেই বেশি থাকে। মানে আইজিএ কোথায় অবস্থান করে? রক্তেই থাকে, তবে লসিকা ও অন্ত্রেও পাওয়া যায়। আইজিএ কে দেখতে ঠিক এরকম, এই যে এইটা, এই পার্টটা হচ্ছে তোমার আইজিএ। আইজিএ কাজ কি? এরা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম, মনোমার হিসাবে অবস্থান করে, ঠিক আছে? মানে আমি কি মনে রাখবো কোথায় অবস্থান করে আইজিএ? এরা রক্তেই বেশি থাকে, তবে লসিকা ও অন্ত্রেও পাওয়া যায়, ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম হয়। আইজিএম কি বলছে? গ্লোবিউলিন এম, অবস্থান কোথায়? এরা রক্তে পেন্টামার হিসাবে থাকে। কি থাকে? এটাও রক্তে অবস্থান করছে। এরা রক্ত ছাড়াও লসিকা, বিটা লিম্ফোসাইটের উপরিতলে থাকে। মানে অবস্থান, কাজগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো 1 নম্বর করে কোশ্চেন, মানে বিভিন্ন স্কুলে আসে বা তোমাদের স্কুলেতেও আসতে পারে। তাহলে মানে তুমি এখানে কি বলবে যে আইজিএম, ইমিউনোগ্লোবিউলিন এম কি বলছে? এরা রক্তে পেন্টামার, মানে আইজিএম এইটা এরকম, এ দেখো 5টা আছে, ঠিক আছে? আগেরটা ছিল মনোমার, ডাইমার বলেছিলাম, এখানে 5টা আছে, তাই পেন্টামার হিসাবে থাকে। এরা রক্ত ছাড়াও লসিকা, বিটা লিম্ফোসাইটের উপরিতলে থাকে। কাজ কি? এটা অ্যাগ্লুটিনেশন, ব্যাকটেরিওলাইসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। মানে কাজ হচ্ছে, মেন কাজ ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। নেক্সট হচ্ছে তোমার আইজিডি, রক্তে এই প্রকার অ্যান্টিবডি খুব কম পরিমাণে থাকে, মানে 0.2%। এরা মনোমার হিসাবে বিটা লিম্ফোসাইটের উপরিতল সংলগ্নে থাকে, অ্যান্টিজেন গ্রাহক হিসাবে কাজ করে। তারপর আইজিই কি বলছে? অবস্থান, রক্তে এই প্রকার অ্যান্টিবডির পরিমাণ নগণ্য, মানে 0.01, মানে এগুলো সব রক্তে থাকছে। শুধু আগের কতগুলো ছিল দেখো, প্রথমেরটাই যেটা আইজিজি বলেছি, এইটা রক্তে নেই, বাকি এখান থেকে আর 4টে যেটা আছে রক্তেতে, মানে আইজিএ টা রক্তে ছাড়া থাকছে। আইজিএ থেকে ডি পর্যন্ত বা ই পর্যন্ত সব রক্তে থাকছে, ঠিক আছে? মানে তুমি মনে রাখবে কিভাবে? মনে রাখতে গেলে তোমাকে আইজিটা ঘাম, লসিকা, অশ্রু এর মধ্যে থাকছে, আর বাকি যেগুলো আছে সবকটাই রক্তের মধ্যে থাকছে, ঠিক আছে? এবার দেখো আইজিই কি বলছে? রক্তে এই প্রকার অ্যান্টিবডির পরিমাণ নগণ্য, এরা মনোমার হিসাবে মাস্ট কোষে
বেসোফিল শ্বেতকণিকার ওপর সংলগ্ন থাকে। দেখো পার্থক্য রয়েছে, কিন্তু আগেরটা ছিল রক্তে খুব কম পরিমাণে থাকে, আইজিই এটাও কম পরিমাণে থাকে, থাকলে কোথায় থাকে? রক্তের হচ্ছে তোমার মাস্ট কোষ ও বেসোফিল শ্বেতকণিকার ওপরি অংশে থাকে বা ওপর সংলগ্ন থাকে। কাজ কি? অ্যালার্জিকে বিক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে ত্বকের থেকে রক্ষা করা। মানে অ্যান্টিজেন তুমি নিলে তারপরে অ্যালার্জি তৈরি হলো, তা সেই অ্যান্টিবডি হিসাবে কাজ করবে। মানে তোমার অ্যালার্জি সৃষ্টি হলো, অ্যান্টিজেন যে অ্যালার্জি তৈরি করলো, মানে শরীরের মধ্যে দেখা গেল, সেইটাকে রোধ কে করবে? অ্যান্টিবডি রোধ করবে। সেই অ্যান্টিবডিটা কোন অ্যান্টিবডি? আইজিই। এই জন্য এখানে বলছে যে অ্যালার্জিক বিক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে ত্বককে এর থেকে রক্ষা করা। মানে অ্যালার্জি যাতে না হয়, এটা ক্ষরণের মাধ্যমে তোমার অ্যালার্জি হবে না। বোঝা গেল না? বোঝা গেল না? এরপরে হচ্ছে তোমার অ্যান্টিবডির প্রকৃতি। অ্যান্টিবডির প্রকৃতি কি বলছে? অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো, এটা একটা এমসিকিউ কোশ্চেন, গামা গ্লোবিউলিন নামক বিশেষ প্রকারের প্রোটিন। অ্যান্টিবডি মানে প্রোটিন, কিন্তু বিশেষ এটা কি? গামা গ্লোবিউলিন নামক বিশেষ প্রকার প্রোটিন। এটি মূলত প্লাজমায় এবং বিটা কোষের গায়ে থাকে। কোথায় থাকে? এটি মূলত রক্তের প্লাজমায় এবং বিটা কোষের গায়ে থাকে। এটা অ্যান্টিবডির প্রকৃতি, রাসায়নিক প্রকৃতি হলো গামা গ্লোবিউলিন নামক প্রোটিন, বিশেষ প্রকার প্রোটিন। গঠন হচ্ছে, দেখো এই গঠনটা দেখে নাও ভালো করে। এইটা আদর্শ অ্যান্টিবডির গঠন বিন্যাস হচ্ছে এইটা। এইটা অ্যান্টিজেন বন্ধনকারী স্থান। এখানে অ্যান্টিজেন মানে এইটা উপরের গুলো হচ্ছে অ্যান্টিজেন বন্ধনকারী স্থান। এই যে গ্রিন কালারের যেটা দেওয়া রয়েছে সেটা হালকা চেন, আবার ধরো ভারী চেন হচ্ছে এই ব্লু কালার গুলো, মানে লাইট ব্লুটা। ছবিটাতে দেখো ভালো করে। এবারে দেখো এক একটা আমি আসছি। বলছে অ্যান্টিজেনের গঠন, অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডি প্রধানত ইংরাজি ওয়াই ও আকৃতির মতন। এটাও একটা এমসিকিউ কোশ্চেন। অ্যান্টিবডির গঠন কি আকৃতির? তোমাকে তখন বলতে হবে ওয়াই আকৃতি। ঠিক আছে, এই যে ওয়াই আকৃতির মতন দেখতে লাগছে, দেখো ছবিতে আমি যেটা দেখাচ্ছি। এবারে বলছে এটি 4টি পলিপেপটাইড শৃঙ্খল, 2টি ভারী শৃঙ্খল, 2টি হালকা শৃঙ্খল। মানে এখানে 4টি কি যাচ্ছে? পলিপেপটাইড, 2টি ভারী শৃঙ্খল, 2টি হালকা শৃঙ্খল নিয়ে গঠিত। এই শৃঙ্খলগুলি পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। মানে এই যে বন্ধনটা, এটা হচ্ছে তোমার ডাইসালফাইড বন্ধন। মানে 4টে পলিপেপটাইড বলছে। দেখো এটা 1টা 2টো 3টে 4টে। এখানে এইটা হালকা চেন আর এইটা হচ্ছে ভারী চেন। এই গ্রিনটা হচ্ছে হালকা চেন, ব্লু কালার যেটা আছে সেটা হচ্ছে তোমার ভারী চেন। এটা 1টা 2টো 3টে 4টে। এটা কিভাবে যুক্ত আছে? বলছে ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত, এসএস বন্ধন দ্বারা যুক্ত। মানে সালফাইড কে এস দিয়ে ডিনোট করা হয়, মানে সালফার, সালফাইড মানে এসএস, মানে এখানে এই যে এসএস মানে হচ্ছে ডাইসালফাইড বন্ধনী। বোঝা গেল? বলছে যে তার মানে অ্যান্টিবডির গঠনে কি হলো? ওয়াই আকৃতির। এটি 4টি পলিপেপটাইড দ্বারা গঠিত, 2টি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, 2টি ভারী শৃঙ্খল, 2টি হালকা শৃঙ্খল নিয়ে গঠিত। এই শৃঙ্খলগুলি পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। নেক্সট পয়েন্ট কি বলছে? অ্যামাইনো অ্যাসিডের বা অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড যাই কিছু বলতে পারো, অ্যামাইনো অ্যাসিডের ওয়াই অঞ্চলের মাথার অংশের গঠন বিভিন্ন অ্যান্টিবডিতে বিভিন্ন রকমের হয়। এই অংশকে পরিবর্তনশীল অংশ বা ভেরিয়েবল রিজন বলা হয়। মানে কোন অংশটা? এই ওপরের অংশের, এই মাথার অংশগুলো। মানে এই যে খাঁজগুলো লেখা রয়েছে, মানে বিভিন্ন অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হওয়ার মতন। এখানে কি বলছে? বলছে অ্যামাইনো অ্যাসিডের ওয়াই অঞ্চলের মাথার অংশের গঠন বিভিন্ন অ্যান্টিবডিতে বিভিন্ন রকমের হয়। এই অংশকে পরিবর্তনশীল অংশ মানে ভেরিয়েবল রিজন বলা হচ্ছে। এটি 110 থেকে 130টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। ভেরিয়েবল রিজন মানে বা কতগুলো অংশের নিয়ে গঠিত, কতগুলো অ্যামাইনো অ্যাসিড, এটা একটা এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, 110 থেকে 130টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এই অংশটি অ্যান্টিজেনের সঙ্গে আবদ্ধ হতে
আবদ্ধ হতে সাহায্য করে। এই অংশের অপর নাম FAB অংশ। কি বলছে? ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। ঠিক আছে, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং স্থান, যেটাকে FAB বলা হচ্ছে অংশ। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো? অ্যামাইনো অ্যাসিডের ওয়াই অঞ্চলের মাথার অংশ বিভিন্ন গঠন বিভিন্ন অ্যান্টিবডিতে বিভিন্ন, মানে সব একই টাইপের না। এই অংশকে পরিবর্তনশীল অংশ বলে। এটি 110 থেকে 130টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এই অংশটি অ্যান্টিজেনের সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে। এর অপর নাম হচ্ছে FAB, যেটাকে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং স্থান বলা হচ্ছে। তারপরের পয়েন্ট কি বলছে? পরিবর্তনশীল অংশের মাথার যে অংশে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় তাকে বলে প্যারাটোপ। আগেরটা এপিটোপ ছিল, এটা হচ্ছে প্যারাটোপ। পরিবর্তনশীল অংশের মাথার যে অংশে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় তাকে প্যারাটোপ বলে। তার মানে প্যারাটোপ কি, এরকম পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তোমাকে বলতে হবে পরিবর্তনশীল অংশের মাথার যে অংশে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত থাকে তাকে প্যারাটোপ বলে। অ্যান্টিবডির বলবে, অ্যান্টিবডির বা এখান থেকে আগে কিছুটা অংশ নিতে হবে। অ্যান্টিবডির লেজের মতন অংশকে বলে FC। তার মানে আমার এই পার্টটা হয়ে গেল FAB, আর এই যে লেজের মতন যে অংশটা হয়ে যাচ্ছে FC, হ্যাঁ কি না? এবার এখানে কি বলছে দেখো, অ্যান্টিবডির লেজের মতন অংশকে বলে FC অঞ্চল বা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল অঞ্চল। কি বলছে? ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল অঞ্চল বা FC অঞ্চল। এই অঞ্চলে শর্করা সমৃদ্ধ হয়ে থাকে, তাই একে গ্লাইকোসাইলেশন অঞ্চল বলা হয়। যেটাকে FC অঞ্চলটি অনাক্রমতার বিভিন্ন কোষের সঙ্গে আন্তঃক্রিয়া করে এবং আন্তঃক্রিয়া তন্ত্রকে উজ্জীবিত করে। মানে এই লাইনটা ভালো করে পড়ো। কি বলছে? অ্যান্টিবডির লেজের মতন অংশকে FC অঞ্চল বলে বা ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল অঞ্চল। এই অঞ্চলে শর্করা সমৃদ্ধ হয়ে থাকে, তাই একে গ্লাইকোসাইলেশন অঞ্চল বলে। FC অঞ্চলটি অনাক্রমতা তন্ত্রের বিভিন্ন কোষের সঙ্গে আন্তঃক্রিয়া করে এবং অনাক্রমতা তন্ত্রকে উজ্জীবিত করে। এই 5টা পয়েন্টই হচ্ছে এর গঠন। কি বলছে? অ্যান্টিবডির গঠনটা একবার পড়ো, আমি অ্যান্টিবডির কাজটা বলে দিচ্ছি এখানে, তারপর বলবে। অ্যান্টিবডি রোগ জীবাণু, দ্যাট ইজ দ্য প্যাথোজেন ও ক্ষতিকার টক্সিনের সঙ্গে আবদ্ধ হয়ে তাদের প্রশমন করে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ফ্যাগোসাইটোসিস দ্বারা বিনাশ করে। তার মানে অ্যান্টিবডি কিভাবে কাজ করে? জীবাণুর ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে তোমাকে যদি বলে, সেটা হবে ফ্যাগোসাইটোসিস। অ্যান্টিবডি কাজ কি? অ্যান্টিবডি রোগ জীবাণু ও ক্ষতিকার টক্সিনের সঙ্গে আবদ্ধ হয়ে তাদের প্রশমন করে, তাদের রোধ করে, আর রোগ সৃষ্টিকারী জীবাণুর ফ্যাগোসাইটোসিস দ্বারা বিনাশে সাহায্য করে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? যে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু, সেটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। অ্যান্টিবডি যেটা, মানে অ্যান্টিজেনকে প্রতিরোধ করবে। অ্যান্টিজেন কি? যে দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু। অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনে উপস্থিত উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু, সেটাই হচ্ছে অ্যান্টিবডি। এবার বলছে যে এদের রাসায়নিক প্রকৃতি অ্যান্টিজেন প্রোটিন, তবে গ্লাইকোপ্রোটিন জাতীয় হতে পারে। মানে প্রোটিনও হবে, আবার গ্লাইকোপ্রোটিন জাতীয় হতে পারে। তারপর বলছে অ্যান্টিবডির কি? এরা সবসময় প্রোটিন। মানে দুটো পার্থক্য কি হলো? অ্যান্টিবডি অল টাইম কি হবে? প্রোটিন জাতীয় হবে, আর অ্যান্টিজেন অল টাইম কি হবে? প্রোটিন জাতীয় হতে পারে, আবার গ্লাইকোপ্রোটিনও হতে পারে। ঠিক আছে, অ্যান্টিজেন গ্লাইকোপ্রোটিনও হতে পারে এবং প্রোটিনও হতে পারে, বাট অ্যান্টিবডি অল টাইম কি হবে? প্রোটিন জাতীয়ই হবে। ঠিক আছে, এইটা মেন ডিফারেন্সটা মনে রাখতে হবে। এরপরে কি বলছে? যে এরা সাধারণত লোহিত কণিকার কোষ পর্দার উপরিতলে এবং বা জীবাণুর উপরিতলে অবস্থান করে। তার মানে অ্যান্টিজেনের অবস্থান কোথা? যে তোমার সাধারণত লোহিত কণিকার কোষ পর্দার উপরিতলে বা জীবাণুর উপরিতলে অবস্থিত। আর অ্যান্টিবডি সাধারণত প্লাজমায়
থাকে সাধারণত প্লাজমায় অবস্থান করে। অবস্থানগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দিয়েই এমসিকিউ কোশ্চেন হ্যাঁ না এর উত্তর সঠিক কিনা ভুল এরকম জিজ্ঞেস করতে পারে। তারপর কি বলছে যে অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডির সৃষ্টি হয়, অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন সৃষ্টি হয় না। মানে কি দাঁড়ালো, তোমাকে এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, মানে অ্যান্টিবডি কিবা কেন সৃষ্টি হয়, অ্যান্টিজেনের প্রভাবে, বাট অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন তৈরি হয় না। তার মানে কি দাঁড়ালো, অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডির সৃষ্টি হয় কিন্তু অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন সৃষ্টি হয় না, এটা একটা পার্থক্য। তারপর বলছে যে অ্যান্টিজেন হলো অনাক্রমতা তন্ত্রকে উদ্দীপিত করে, অ্যান্টিবডি দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করে। ঠিক আছে, মানে অনাক্রমতা তন্ত্রকে উদ্দীপ্ত করে আর অ্যান্টিবডি দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। এটা আগের দিনের ক্লাসে হয়েছিল, সেই পার্থক্যটা রিক্যাপ করার জন্য এই পার্থক্যটা আবার বললাম। এরপরের পয়েন্টে কি আসছে, এবারে বলছে অনাক্রমতার প্রকারভেদ। আগের দিনে এই টেবিলটা বলেছিলাম, অনাক্রমতা কাকে বলে বলেছিলাম, আর অনাক্রমতার এই টেবিলটা বলেছিলাম, মানে এই চারটা বলেছিলাম, কিন্তু এই চারটা তখন আমরা এক্সপ্লেন করিনি। অনাক্রমতা কি ছিল, আমাদের দেহে কোনো ক্ষতিকারক বা ক্ষতিকর জীবাণু বা ভাইরাস বা টক্সিক পদার্থ প্রবেশ করলে এক বিশেষ ব্যবস্থার সাহায্যে তাদের নির্মূল করা হয় বা ধ্বংস করা হয়। এই পদ্ধতিকে, এই বিশেষ পদ্ধতিকে ইমিউনিটি বা অনাক্রমতা বলেছিলাম। হ্যাঁ যা খুশি, এখানে তো বা লেখা রয়েছে, ঠিক আছে, ধ্বংস করা হয়। তো এই প্রকারভেদটার এক্সপ্লেনেশন আমি আগের দিনে বলেছিলাম, নেক্সট ক্লাসে বলবো। তো আজকে এই প্রকারভেদটা বলবো। প্রথমে কি বলছে, সজাত বা ইন্টেন্ট বা অর্জিত, তারপর সক্রিয়, তারপর পরোক্ষ, তারপর মানে প্রকৃতিগতভাবে লব্ধ, আর কৃত্রিম ভাবে, আর প্রাকৃতিক আর কৃত্রিম। এবার আজকের ওই এক্সপ্লেনেশন গুলোই পরপর বলবো, ঠিক আছে। ফার্স্ট আসছে কি, সজাত অনাক্রমতা, মানে যে অনাক্রমতা জন্মগতভাবে পাওয়া যায়, মানে আমাদের শরীরে প্রথম থেকেই আছে, জন্মগতভাবেই পাওয়া যাচ্ছে, তাকে সজাত অনাক্রমতা বলে। বৈশিষ্ট্য কি, এই জাতীয় অনাক্রমতা ব্যক্তির নিজের জিনের গঠন নির্ভর হয়, মানে ব্যক্তির জিনের গঠন নির্ভর হয়, ঠিক আছে, মানে জিন অনুসারে এটার অনাক্রমতা ডিফারেন্ট হবে, ঠিক আছে। কি বলছে যে অনাক্রমতা জন্মগতভাবে পাওয়া যায়, জন্মগত মানে কি দাঁড়াচ্ছে, আমি জিনগত পাবো, মানে জিনের গঠন অনুসারে আসবে। তারপরে কি বলছে যে অনাক্রমতা সারা জীবন কার্যকারী থাকে, মানে যেটা জন্মগতভাবে অনাক্রমতা, মানে কারো কিছু দেখবে অনেক কিছু প্রবলেম থাকে, দেখবে অনেক রকম যেটা জন্মগতভাবে আসে, দেখবে কারো সুগার জন্মগতভাবে আসছে বলছে, আবার ধরো কারো মানে হচ্ছে কি, মানে ওইটা কি বলে, রক্তচাপ, যেটা যে হাই প্রেসার লো প্রেসার বলবে জন্মগতভাবে। দেখবে সুগারটা, অনেক সময় দেখবে সুগারটা সবাই বলে যে ওর বাবারও ছিল তো এই জন্য এরও এসেছে, ঠিক আছে। আবার দেখবে কারো মানে চুল উঠে যাওয়া, মানে যেটাকে বাংলা কথায় বলে টাক পড়া, দেখবে কারো বাবারও আছে, আবার দেখবে তারও হচ্ছে, তার মানে পড়ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, ওইটা জন্মগতভাবে আসছে, মানে এটা সারা জীবন থেকে যাবে, মানে ওইটা জিনগতভাবে আসছে। তো সেই জন্যই কি বলছে যে অনাক্রমতা সারা জীবন কার্যকারী থাকে। উদাহরণ কি, আমাদের দেহে ত্বক, সেজমা পর্দা, পাকস্থলীর এইচসিএল এর এই ধরনের প্রতিরোধ গড়ে তোলে। মানে উদাহরণে আমাদের দেহের ত্বক, স্লেজমা পর্দা, পাকস্থলীর এইচসিএল এই ধরনের প্রতিরোধ গড়ে তোলে। মানে জাস্ট শুধু এক্সাম্পলটুকু মনে রাখতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল যেটা বললাম সেটা যে কোন কোন জিনিসগুলো জন্মগতভাবে আসে সেগুলো আমি বললাম, ঠিক আছে। হ্যাঁ, সহজাত অনাক্রমতা বলে, হ্যাঁ সারা জীবন কার্যকারী থাকে, ঠিক আছে। এবার অর্জিত অনাক্রমতা কি বলছে, যে অনাক্রমতা জন্মের পর রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধের মাধ্যমে অর্জিত হয়, তাকে অর্জিত অনাক্রমতা বলে। হ্যাঁ, জন্মের পর, হ্যাঁ সেইটাকে তুমি প্রতিরোধ করে রেখে দিচ্ছ, ঠিক আছে। এখানে কি বলছে, যে অনাক্রমতা জন্মের পর রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধের মাধ্যমে অর্জিত হয়, যেই অনাক্রমতা মানে যেটাকে তোমাকে ধ্বংস করছে, মানে থেকেই যাচ্ছে, তোমাকে হয়তো অনেক সময় এই অনাক্রমতা রোধ করার জন্য
তোমাকে রেগুলার মেডিসিন নিতে হতে পারে, মানে এর অপোজিট মানে অ্যান্টিবডিটা খেতে হয়ে যেতে পারে। এরকম অনেক রোগ রয়েছে। যে অনাক্রমতা জন্মের পর রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধের মাধ্যমে অর্জিত হয় তাকে অর্জিত অনাক্রমতা বলে। বলছে জন্মের পর রোগ জীবাণুর প্রভাবে এটি গড়ে ওঠে। তারপর একটি সুনির্দিষ্ট প্রকৃতি অর্থাৎ বাইরের অ্যান্টিজেনকে আলাদাভাবে চিনে তার বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, এই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা জীবাণু প্রবেশে বাধা দেয় না, দেহে তা প্রবেশ করলে তাকে দূর করার চেষ্টা করে। এবং প্রকারভেদ মানে এটাকেও আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। এখানে ভালো করে পয়েন্টটা দেখো কি বলছে, জন্মের পর রোগ জীবাণুর প্রভাবে এটি গড়ে ওঠে, মানে অর্জিত অনাক্রমতা মানে যেটা অর্জন করছে। ঠিক আছে, মানে এটা জন্মের পরে তৈরি হয়। একটি সুনির্দিষ্ট প্রকৃতি অর্থাৎ বাইরের অ্যান্টিজেনকে আলাদাভাবে চিনে তার বিরুদ্ধে কাজ করা। ঠিক আছে, এই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা জীবাণু প্রবেশে বাধা দেয় না এবং দেহে প্রবেশ করলে তা দূর করার চেষ্টা করে। এবার অর্জিত অনাক্রমতাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি বলছে, এক হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রমতা আর একটা নিষ্ক্রিয়। এখানে বলছে সক্রিয়তার সম্বন্ধে কি বলছে, দেহে কোনো জীবাণু বা অ্যান্টিজেন প্রবেশ করলে যে অনাক্রমতা গড়ে ওঠে তাকে সক্রিয় অর্জিত অনাক্রমতা বলে। এটি আবার দুই প্রকারের, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় আর একটা কৃত্রিম সক্রিয়। দেহে জীবাণু নিজে প্রবেশ করলে সেই ক্ষেত্রে অনাক্রমতা দেখা যায় তাকে প্রাকৃতিক সক্রিয় বলে। যেমন বসন্ত একবার হলে আর হয় না, মানে বসন্তের টিকা খেয়ে নিলে তুমি ধরো বসন্ত হয়ে গেলে, মানে যেটাকে আমরা দেখবে শীতকালের শেষের দিকটাই হয়, মানে বসন্ত রোগ একবার হয়ে গেলে কারো, সে ছোটবেলায় হোক আর বড়তেই হোক, ঠিক আছে, একবার হয়ে গেলে আর দ্বিতীয়বার হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি বলছে প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা, মানে দেহে জীবাণু নিজে প্রবেশ করলে সেক্ষেত্রে যে অনাক্রমতা দেখা দেয় তাকে প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা বলে। যেমন বসন্ত একবার হলে আর হয় না। তারপর বলছে দেহে টিকা প্রয়োগে কৃত্রিম ভাবে অনাক্রমতা রোগ করা একে কৃত্রিম অনাক্রমতা বলে। যেমন পোলিও টিকাদান, দেখবে ছোটবেলায় বাচ্চাদের পোলিও দেওয়া হয়, কারণ কি ওই পোলিওটা একটা টাইম অনুসারে দেওয়া হয়। ওই পোলিও টিকা না থাকলে মানে টিকা না খেলে তোমার পোলিও রোগ হতে পারে। মানে এইটাকে তোমাকে কি বলছে যে এটা তুমি কৃত্রিম ভাবে শরীরের মধ্যে নিচ্ছ, মানে বাইরে থেকে প্রবেশ করাচ্ছ। তো কি বলছে যে কৃত্রিম ভাবে অনাক্রমতা রোগ গড়ে তোলে, এদের কৃত্রিম সক্রিয় অনাক্রমতা বলে। এটা কিন্তু সক্রিয় থাকে। এরপর কি বলছে পরের পয়েন্ট, নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। নিষ্ক্রিয় কি বলছে, বাইরে থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশ করলে যে অনাক্রমতা গড়ে ওঠে তাকে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা বলে। ঠিক আছে, মানে বাইরে থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশ করলে যে অনাক্রমতা গড়ে ওঠে তাকে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা বলে। এটাও আবার দুই প্রকারের, প্রাকৃতিকগতভাবে অ্যান্টিবডি দেহে প্রবেশ করলে সৃষ্ট অনাক্রমতাকে প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রমতা বলে। যেমন মাতৃদুগ্ধ বা অমরা দিয়ে যথাক্রমে শিশু ও ভ্রূণে অ্যান্টিবডি প্রবেশ করে। আবার কৃত্রিম ভাবে বাইরে থেকে কোনো অ্যান্টিবডি দিয়ে প্রবেশ করানো হলে কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতা বলে। যেমন টিটেনাস সিরাম, যেটাকে ATS বলা হয়। দেখবে টিকাতেও ঘোড়ার দেহে তৈরি অ্যান্টিবডি মানব দেহে প্রবেশ করানো হয়। কি বলছে, TTS টিকাতে ঘোড়ার দেহের অ্যান্টিবডি আমাদের শরীরে মানব দেহে প্রবেশ করানো হয়। দেখবে টিটেনাস, দেখবে আমরা এখন টিটেনাস কিনি রোগ কেটে মানে লোয়াই কেটে গেলেও বা কোনো কিছু কেটে গেলে 3 মাস বা 6 মাস অন্তর অন্তর টিটেনাস নেওয়া হয়। ঠিক আছে, একটা এজ পর্যন্ত নেওয়া হয়, তারপর আর মানে লোয়াই কেটে গেলে নর্মালি এই টিটেনাসটা নেওয়া হয়। এটা অনাক্রমতা তন্ত্র। অনাক্রমতা তন্ত্র মানে অনাক্রম তন্ত্র, মানে বলছে বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র, মানে ধরো একটা কোষ না কিন্তু অনেকগুলো কোষ নিয়ে একসাথে তৈরি হচ্ছে তন্ত্র। কি বলছে যে বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রমণের হাত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে তাকে অনাক্রম তন্ত্র বলে বা ইমিউনি সিস্টেম বলা হয়। মানে বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রমণ হাত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে তাকে অনাক্রমতা তন্ত্র বলে। সুতরাং অনাক্রম তন্ত্রের প্রাথমিক কাজ হলো দেহজ ও বিজাতীয় বস্তুর পার্থক্য নির্ণয়
করা এবং এই বি জাতীয় বস্তুর বিরুদ্ধে দেহ রোগ প্রতিরোধ মানে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। মানে কোনো জীবাণু যদি আমাদের শরীরে ঢোকে সেইটাকে প্রতিরোধ করার যে ক্ষমতাটা, কি বলছে যে হ্যাঁ বি জাতীয় বস্তুর বিরুদ্ধে দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। মানে কেউ যদি ধরো আক্রমণ করে সেই আক্রমণটাকে রক্ষা করার জন্য এই তন্ত্রগুলো কাজ করে, মানে ব্যবস্থা। যেমন ধরো গুটি বসন্ত রোগের টিকা নিলে দেহে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যে ওই ব্যক্তির আর সারা জীবন ধরে গুটি বসন্ত হয় না। মানে কারো যদি ধরো ছোটবেলায় দেখবে কারো একবার পক্স হয়ে গেলে, বসন্ত রোগ যদি হয়ে যায় ছোটবেলায় হোক বা বড় বেলায় হোক, কোনো টাইমে যদি একবার হয়ে যায় আর কোনোদিন তৈরি হয় না। কারণ এই বসন্ত রোগের যে টিকাটা ডাক্তার ওই টাইমে দেয়, আর এই ওষুধটা খাওয়ার পরে তার সারা জীবনে আর কোনোদিন গুটি বসন্ত রোগ হবে না, যেটাকে আমরা পক্স বলি, যেটা শীতের শেষের দিকে হয় অ্যাকচুয়ালি, মানে শীতকালটা ঠিক কেটে গেলে তারপর হয়। এরপরে দেখো কি বলছে, এই অনাক্রমতা তন্ত্রকে এতগুলো ভাগে ভাগ করা যায়। আমি প্রথমে ভাগটা বলছি, ভালো করে বোঝো। কি বলছে, প্রথমে এ থেকে 5টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে লিম্ফোসাইট, নাল সেল, মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিস, গ্র্যানুলার লিউকোসাইট, মাস্ট কোষ, ডেনড্রাইটিক কোষ। তারপর বলছে লিম্ফোসাইটকে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, বহুত ইম্পর্টেন্ট এটা। তারপর মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিস, এটাকে মোনোসাইট, আর এটা ম্যাক্রোফ্যাজ বলা হয়। তারপর এই ম্যাক্রোফাজকে তোমার কুফার কোষ, হিস্টোসাইট, অলিভারলার মাইক্রোফাজ, অস্টিওব্লাস্ট, মেসেঞ্জিয়াল কোষ আর মাইক্রোগ্লিয়াল কোষ। এই মাস্ট কোষকে আর ডিভাইড করছে না। তারপর ডেনড্রাইট কোষকে ল্যাঙ্গারেন্স কোষ, ইন্টার ভিজিটিং ডেনড্রাইটিক কোষ, ইন্টারস্টিসিয়াল ডেনড্রাইটিক কোষ। মানে এতগুলো বারে। আর এই যে গ্র্যানুলার লিউকোসাইটকে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এইভাবে ডিভাইড করছে। তো আমি এক একটা পয়েন্টকে আমি এখানে দেখাচ্ছি। যেমন ধরো অনাক্রমতন্ত্রের অন্তর্গত বিভিন্ন কোষ, এটা আমার ডিভিশনটা কি ছিল যে অনাক্রমতন্ত্রের অন্তর্গত যে কোষগুলো আছে এটা তুমি এক চার্টেতে তুমি টোটালটাই দেখতে পাচ্ছ। কেউ যদি এই চার্টটা মনে রাখতে পারে তার টোটালটাই অনাক্রমতন্ত্রের অন্তর্গত যে কোষগুলো আছে সবকটাই দেখতে পাবে। ফার্স্টে হচ্ছে তোমার অনাক্রমতন্ত্রের অন্তর্গত বিভিন্ন কোষ, মানে ডিফারেন্ট সেল ফর ইমিউন সিস্টেম। কি বলছে যে যেসব কোষ অনাক্রমতন্ত্রের সঙ্গে জড়িত সেগুলি হলো, ফার্স্ট হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট দুটো টাইপ, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা বা বি লিম্ফোসাইট। ঠিক আছে। নাল কোষে কি থাকছে, বিশেষ ধরনের লিম্ফোসাইট বা কিলার সেল বা ন্যাচারাল কিলার সেল নামে পরিচিত। নাল কোষ যেটা মানে বিশেষ ধরনের লিম্ফোসাইট বা কিলার সেল বা ন্যাচারাল কিলার সেল নামে পরিচিত। নেক্সট কি আসছে তোমার মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এটা এখানে দুটো টাইপ, একটা হচ্ছে মোনোসাইট আর একটা হচ্ছে ম্যাক্রোফ্যাজ। মোনোসাইট রক্তে অবস্থিত এক প্রকার শ্বেতকণিকা। কি মোনোসাইট কি হচ্ছে রক্তে অবস্থিত এক প্রকার শ্বেত রক্তকণিকা বা শ্বেতকণিকা। এরা ফ্যাগোসাইটিস পদ্ধতিতে দেহে প্রবিষ্ট রোগ জীবাণুদের ধ্বংস করে। মানে ফ্যাগোসাইটিস পদ্ধতি তোমরা জানো, যেটা অ্যামিবার হচ্ছে কি বলে কিসের মতন, চলনের মতন, তাই তো। তার মানে ফ্যাগোসাইটিস পদ্ধতিতে তোমার রোগ জীবাণুকে ধ্বংস করে। তারপর ম্যাক্রোফ্যাজ কি বলছে, কোষে বিভিন্ন রকম মানে কোষ বিভিন্ন রকমের হয়, যথা যকৃতে কুফার কোষ। এগুলো নামগুলো মনে রাখতে হবে, এমসিকিউ কোশ্চেনে আসে। হ্যাঁ, তখন যকৃতে লিখতে হতো। তারপর হচ্ছে তোমার যোগ কলার হিস্টিওসাইট। তারপর অ্যালভিওলার মাইক্রোফাজ কোথায় দেখা যায়, মানে এটাও হচ্ছে তোমার যোগ কলার ভেতরে অস্থির অস্টিওক্লাস্ট, যকৃতের মেসেঞ্জিয়াল কোষ এবং মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল কোষ, মানে ইত্যাদি। মানে এই কোষগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। তোমার ধরো এক একটা এই যে মানে যেরকম ভাবে লেখা রয়েছে এক একটা পয়েন্টই এক একটা কোশ্চেন। ঠিক আছে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। মানে কোথায় অবস্থিত, যেমন অস্থির কোষের নাম কি, অস্টিওক্লাস্ট। তো বা তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে কুপার কোষ,
কোথায় অবস্থিত, তোমাকে তখন বলতে হবে যকৃতে অবস্থিত, মানে অবস্থানই জিজ্ঞেস করবে, আর কিছু জিজ্ঞেস করবে না। নেক্সট কি বলছে তোমার গ্র্যানুলার লিউকোসাইট। গ্র্যানুলার লিউকোসাইট কি রক্তে অবস্থিত নিউট্রোফিল, বেসোফিল আর ইউসিনোফিল। এটা এটা মানে হচ্ছে হোয়াইট রেড ব্লাড সেলের মধ্যে ছিল। তোমার গ্র্যানুলার লিউকোসাইট অবস্থিত নিউট্রোফিল, মানে রক্তে অবস্থিত নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। তারপর মাস্ট কোষ কি আসছে, অরিওলার যোগ কলায় থাকে। তারপর ডেনড্রাইটিক কোষ কি থাকছে, এই ধরনের কোষগুলি দেহের বিভিন্ন অংশে থাকে, যেমন ত্বকে, মিউকাস পর্দায়, ল্যাঙ্গারেন্স কোষ, মানে ত্বকে ও মিউকাস পর্দায় ল্যাঙ্গারেন্স কোষ অবস্থিত। আবার থাইমাস গ্রন্থির মেডালার এখানে তোমার ইন্টারডিজিটিং ডেনড্রাইটিক কোষ, ইন্টারডিজিটিং ডেনড্রাইটিক কোষ ফুসফুস, যকৃতে আর হৃৎপিণ্ডে ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। তার মানে দেখো এখানে থাইমাস গ্রন্থির মেডুলারে থাকছে কি ইন্টারডিজিটিং ডেনড্রাইটিক কোষ, ফুসফুস, যকৃৎ ও হৃৎপিণ্ডে থাকছে তোমার ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। মানে আমার এই কোথায় অবস্থিত এটাই হচ্ছে তোমার মেন ইম্পর্টেন্ট। ত্বকে আর মিউকাস পর্দায় কি থাকছে তোমার ল্যাঙ্গারেন্স কোষ, ঠিক আছে। আর থ্যামাস গ্রন্থির মেডুলারে থাকছে তোমার ইন্টারডিজিটিং ডেনড্রাইটিক কোষ, আর ফুসফুস আর যকৃতে আর হৃৎপিণ্ডে থাকছে ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। মানে সবকটা কোষের তোমাকে নাম মনে রাখতে হবে, এগুলো তোমার এমসিকিউ কোশ্চেন আকারে আসবে, ঠিক আছে। এর পরের পয়েন্ট কি বলছে, তোমার অনাক্রমতা জনিত সাড়া, মানে রেসপন্সটা কিভাবে করবে, যেটাকে ইমিউনো রেসপন্স বলা হচ্ছে। মানে ধরো আমার শরীরে রোগ জীবাণু অ্যাট্রাক্ট হলো, সেটা বুঝবো কি করে, বা তার মানে হচ্ছে তোমার মানে সাড়া কি দেবে, মানে কিভাবে আমাদের ওই রোগটা প্রতিরোধ হবে। বলছে যে কোনো রোগ জীবাণু বা ভাইরাস বা বিষাক্ত পদার্থ দেহের মধ্যে প্রবেশ করলে আমাদের শরীরে ইমিউনতন্ত্র, মানে আমাদের ইমিউনতন্ত্র এই রোগ জীবাণু, ভাইরাস কিংবা বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় বা ধ্বংস করার জন্য যে প্রতিরক্ষামূলক সাড়া জাগায় তাকে অনাক্রমতা জনিত সাড়া বা ইমিউনো রেসপন্স বলা হয়, ঠিক আছে। মানে ওই রোগ জীবাণুকে ধ্বংস করার জন্য যে আমাদের শরীরে যে প্রতিরক্ষা মানে মূলক সাড়া যেটা দেখাবে সেটাই হচ্ছে অনাক্রমণজনিত সাড়া। কোষ ভিত্তিক অনাক্রমণতন্ত্রের বিভিন্ন ধাপ। কোষ ভিত্তিক কি আছে, যেমন টি লিম্ফোসাইটে অপরিণত কোষগুলো অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে যায়, সেখানে পরিণত এবং সক্রিয় হলে টি লিম্ফোসাইট হয় এবং লসিকা গ্রন্থিতে আশ্রয় নেয়। দেখো এই যে পয়েন্টগুলো, এটা কিভাবে তোমার কোষ ভিত্তিক অনাক্রমণতন্ত্রের বিভিন্ন ধাপ। কোষ ভিত্তিকে আসবে তোমার টি লিম্ফোসাইটের অপরিণত কোষগুলি অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে যায়, সেখান থেকে পরিণত এবং সক্রিয় হয়ে টি লিম্ফোসাইট হয় এবং লসিকা গ্রন্থিতে আশ্রয় নেয়। দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ম্যাক্রোফাজ কোষগুলি ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় গ্রাস করে, এরপর হেল্পার টি কোষের কাছ থেকে অ্যান্টিজেন উপস্থাপন করে। এরপরের পয়েন্টে কি বলছে, টি মানে টিএইচ, যেটা হেল্পার টি লিম্ফোসাইট ম্যাক্রোফ্যাজ যুক্ত অ্যান্টিজেনকে গ্রহণ করে লিম্ফোকাইনিন নিঃসৃত করে, যা টি কোষের সক্রিয়করণের সাহায্য করে। মানে টি কোষকে সক্রিয়করণে কে সাহায্য করছে, কোন অ্যান্টিজেন, লিম্ফোকাইনিন, ঠিক আছে। এরপর বলছে টিএইচ মানে টি হেল্পার বা হেল্পার টি কোষের সক্রিয়করণের পর তা দ্রুত বিভাজিত হয়ে টি কোষের সংখ্যা বৃদ্ধি পায়। মানে তাহলে টি কোষ কিভাবে সৃষ্টি হয়, এরকম যদি কোশ্চেন আসে তোমাকে কি বলবে, যে টি লিম্ফোসাইটের অপরিণত কোষগুলি অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে কোথায় যাচ্ছে, থাইমাস গ্রন্থিতে যাচ্ছে এবং সেখানে পরিণত ও সক্রিয় হয়। টি লিম্ফোসাইট সক্রিয় হয়ে টি লিম্ফোসাইটে পরিণত হয়। টি লিম্ফোসাইট কিভাবে তৈরি হয়, তোমাকে বলতে হবে টি লিম্ফোসাইটের অপরিণত কোষগুলি অস্থিমজ্জার স্টেম কোষে যায়, সেখানে কোষ থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থি যায় এবং সেখানে পরিণত সক্রিয় হয়ে টি লিম্ফোসাইট হয় এবং লসিকা গ্রন্থিতে আশ্রয় নেয়। তার মানে লসিকা গ্রন্থিতে টি লিম্ফোসাইট আগে থেকেই রয়ে যাচ্ছে।
এবার দেহে প্রবিষ্ট রোগ জীবাণু ম্যাক্রোফাজ কোষগুলি ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় গ্রাস করেনি, মানে যেটা রোগ জীবাণু হয়েছে সেটা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় কে গ্রাস করছে? দেহ প্রবিষ্ট ম্যাক্রোফাজ, যে রোগ জীবাণুটাকে সে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় গ্রাস করে নিচ্ছে। এরপরে কি করছে যে এরপর এরা হেল্পার টি কোষের কাছে অ্যান্টিজেন উপস্থাপন করে, মানে হেল্পার টি তোমাকে অ্যান্টিজেন দিচ্ছে, অ্যান্টিজেন দেওয়ার পরে কি দাঁড়াচ্ছে এখানে, কি বলছে যে টিএইচ মানে হেল্পার টি লিম্ফোসাইট ম্যাক্রোফাজ যুক্ত অ্যান্টিজেনকে গ্রহণ করে লিম্ফোকাইনিন নিঃসৃত করে, যা টি কোষকে সক্রিয়করণে সাহায্য করে। তার মানে টি কোষকে সক্রিয়করণের জন্য কে সাহায্য করছে? লিম্ফোকাইনিন। মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টিএইচ মানে হেল্পার কোষের সক্রিয়করণের পর তার দ্রুত বিভাজিত হয়ে টি কোষের সংখ্যা বৃদ্ধি করছে। মানে যে লিম্ফোকাইনিন আরো সক্রিয় হলো, মানে টি কোষ আরো সক্রিয় হওয়ার পরে কি হয়ে যাচ্ছে, সে আরো দ্রুত ভেঙে যাচ্ছে, পার্টলি ভেঙে যাচ্ছে, মানে দ্রুত বিভাজিত হয়ে আরো সংখ্যা বৃদ্ধি করছে। তারপর হচ্ছে উৎপন্ন অপত্য টি কোষগুলি বিভাজিত হয়ে বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট কোষের সৃষ্টি করছে, যথা কি কি? একটা হচ্ছে সাইটক্সি টি কোষ বা কিলার কোষ, যা জীবাণুটিকে বিনষ্ট করে। তারপর মেমোরি কোষ, যা পুনরায় একই ধরনের জীবাণু দ্বারা দেহে কোষ আক্রান্ত হলে সাড়া প্রদান করে, মানে ও মেমোরি তৈরি করছে, মানে যদি ওরকম সেম জীবাণু আবার আসে ও আবার অ্যাটাক করবে। তো সেই জন্যই কি বলছে যে মেমোরি টি কোষ, যা পুনরায় একই ধরনের জীবাণু দ্বারা দেহে কোষ আক্রান্ত হলে সাড়া প্রদান করে। তারপর টি হেল্পার কোষ, তারপর প্রসেসর কোষ, না সাপ্রেসর টি সেল ইত্যাদি, মানে এতগুলো কোষে সে ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে তোমার কিলার কোষ, মেমোরি কোষ, টিএইচ কোষ, হেল্পার কোষ আর সাসপ্রেসর কোষ। ঠিক আছে, এর পরের পয়েন্টে কি বলছে, এইটা ছিল কি কোষ ভিত্তিক, মানে কোষ কিভাবে তোমার অনাক্রমতায় সাড়া দিচ্ছে তার প্রসেস। এটা 3 নম্বরের কোশ্চেনে আসতে পারে। কোষ ভিত্তিক তোমার এটা রস ভিত্তিক গেল, এটা হচ্ছে তোমার কোষ ভিত্তিক যেটা আছে, কোষ ভিত্তিক অনাক্রমতার বিভিন্ন ধাপ 3 মার্কসের কোশ্চেনে আসতে পারে। আর একটা হচ্ছে রস ভিত্তিক। রস ভিত্তিক কি বলছে, এই প্রকার অর্জিত অনাক্রমতা তন্ত্র বি লিম্ফোসাইট, আগেরটা ছিল টি লিম্ফোসাইট, কোষ ভিত্তিক এটা হচ্ছে তোমার বি লিম্ফোসাইট কোষের সক্রিয়করণের মাধ্যমে রক্তে লসিকা, দেহরস ও বা হিউমার অ্যান্টিবডি নিঃসরণের দ্বারা সংগঠিত হয়। মানে ফার্স্ট রস ভিত্তিক কিভাবে সংগঠিত হয়, কি বলছে যে তোমার এই প্রকার অর্জিত অনাক্রমতা বিটা বা বি লিম্ফোসাইট কোষের সক্রিয়করণের মাধ্যমে রক্তে লসিকা ইত্যাদি দেহরস বা হিউমার অ্যান্টিবডির নিঃসরণের দ্বারা, তার মানে দেহরস বা অ্যান্টিবডির নিঃসরণের দ্বারা সংগঠিত হয়। এরপরে বলছে এই অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত বিটা বি লিম্ফোসাইট বা বি কোষ অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং সেখানেই পূর্ণতা লাভ করে। পরিণত বি লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে রক্তে মুক্ত হয় এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে লিম্ফয়েড অঙ্গে পৌঁছায় এবং সেখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে। তো এই পয়েন্টটা কি বলছে, অনাক্রমতন্ত্রের সঙ্গে সম্পর্কিত বি লিম্ফোসাইট বা বি কোষ অস্থিমজ্জায় কোথায়, অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং সেখানেই পূর্ণতা লাভ করে। পরিণত বিটা লিম্ফোসাইট মানে বি লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে রক্তে মুক্ত হয় এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে লিম্ফয়েড অঙ্গে পৌঁছায় এবং সেখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে। দেহে অ্যান্টিজেন প্রবেশের পর টি কোষ বা হেল্পার টি কোষ নিষ্ক্রিয় বিটা কোষকে সক্রিয় করে। এখানে তোমার বিটা কোষ এখানে পৌঁছালো। এবার বলছে যে হেল্পার কোষ কি করছে, বিটা কোষকে সক্রিয় করছে, নিষ্ক্রিয় বিটা কোষকে সক্রিয় করে বি কোষে পরিণত করে এবং সক্রিয় বি কোষ থেকে প্লাজমা কোষ এবং মেমোরি কোষ তৈরি করে। মানে এই দুটো পয়েন্টই মেন ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তারপরে পয়েন্ট কি বলছে, প্লাজমা কোষ অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে, যা প্রবিষ্ট সক্রিয় অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং অ্যান্টিজেনের নিঃসৃত অ্যান্টিটক্সিন দ্বারা প্রশমিত হয়। মেমোরি কোষ নির্দিষ্ট অ্যান্টিজেন গঠন
অ্যান্টিজেনের গঠন মনে রাখে এবং ভবিষ্যতে ওই নির্দিষ্ট অ্যান্টিজেনের আবার সংক্রমণ ঘটলে ওই কোষ অ্যান্টিবডি সংশ্লেষ করে এবং খুব দ্রুত নির্দিষ্টভাবে অ্যান্টিজেনের বিনিষ্ট করে। ঠিক আছে, বোঝা গেল? এটা ছিল তোমার রস ভিত্তিক। এরপরে দেখো আসছে তোমার টিকা বা ভ্যাকসিন। তোমাদের বইয়ের টপিকে দেখো বলছে কোন রোগ টিকা বা ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য কি। যেমন দেখবে পোলিওর টিকা দেওয়া হয়, আবার এখন ধরো কোভিড-19 এর টিকা দেওয়া হচ্ছে, কোভিড এর টিকা মানে করোনা ভাইরাসের টিকা, যেটাকে হচ্ছে বলা হচ্ছে কোভিড-19। তো এখানে বলছে যে কোন রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোন রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বলে। বলছে কোন রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোন রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বলে বা টিকা বলে। ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করে। মানে প্রথম টিকা কি আবিষ্কার হয়েছে? গুটি বসন্ত, যেটাকে আমরা পক্স বলছি। ঠিক আছে, এরপর কি বলছে? টিকাকরণ বা ভ্যাকসিনেশন, মানে এই যে অনাক্রমতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকে টিকাকরণ বলা হচ্ছে। মানে তোমার শরীরের মধ্যে যে ওষুধটা দেওয়া হচ্ছে বা টিকাটা দেওয়া হচ্ছে বা ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, ওই পদ্ধতিকে কি বলা হচ্ছে? টিকাকরণ। বলছে অনাক্রমতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকেই টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলা হচ্ছে। নেক্সট পয়েন্ট কি বলছে? যে তোমার টিকাকরণের গুরুত্ব, মানে আমি টিকাটা নিয়ে কি করব, মানে মেন উদ্দেশ্যটা কি? বলছে টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। দেখবে যাদের পোলিও টিকা নেই না, মানে ছোটবেলাতে কেউ যদি না নিয়ে থাকে তার বড়বেলাতে পোলিও হতে পারে। ঠিক আছে, বা ধরো তুমি বা আমি বা যেই বলো পোলিও টিকা নিয়েছি, তাই দেখো পোলিওর কোনো রোগ ম্যাক্সিমাম মানুষের মধ্যে নেই। যারা পোলিও টিকা নেয় না তাদের পোলিও রোগ হতে পারে। ঠিক আছে, বলছে টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের জন্য প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তার মানে টিকা কোনো কিছুর রোগের যদি টিকা নেই, যেমন ধরো ওই যে গুটি বসন্ত, কারো যদি একবার হয়ে যায় তার আর কোনোদিন হবে না, কারণ গুটি বসন্ত রোগের যে টিকাটা ডক্টর আমাদের শরীরে পুশ করছে বা দিচ্ছে, এতে কি হচ্ছে কি ওই ভ্যাকসিনটা নেওয়ার ফলে আর কোনোদিন কারো টিকা আসে না। তার মানে টিকাকরণ মানে হচ্ছে আর ওই রোগটা কোনোদিন হবে না। ঠিক আছে, তো কি বলছে? টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহে প্রায় সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। টিকাকরণের মাধ্যমে ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা, জলবসন্ত প্রভৃতি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। পৃথিবী থেকে বিভিন্ন রোগ নির্মূল করতে টিকাকরণ গুরুত্বপূর্ণ। মানে কেন? দেখো মেনলি এইগুলোর ওপর, ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা, জলবসন্ত প্রভৃতি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পৃথিবী থেকে বিভিন্ন রোগকে নির্মূল করতে টিকাকরণ করা হয়। তা বলছে টিকাকরণের ফলে কৃত্রিম অনাক্রমতা সৃষ্টি করা হয়। মানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এইটা দিয়ে তোমার হ্যাঁ না উত্তর বা ট্রু ফলস কোশ্চেন বা সঠিক কিনা বিচার করো এরকম কোশ্চেন আসতে পারে। টিকাকরণের ফলে তোমার এখানে কোশ্চেন কৃত্রিম অনাক্রমতা বলা হয়েছে, এখানে তোমাকে বলবে কি কৃত্রিমের জায়গায় কি বলবে, বা অকৃত্রিম না বলে তোমার স্বাভাবিক বলতে পারে, হ্যাঁ প্রাকৃতিক বলতে পারে। তো নেক্সট পয়েন্ট কি আছে? নেক্সট ভ্যাকসিনের ঐতিহাসিক আবিষ্কারের প্রেক্ষাপট, মানে ভ্যাকসিন কিভাবে এলো। মানে ফার্স্ট এডওয়ার্ড জেনার কি করেছিল? কি তোমার গুটি বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিল। এবার গুটি বসন্ত অ্যাকচুয়ালি ভ্যাকসিন কথাটার মানে কি? মানে এইটা ভ্যাক্স মানে কথাটার অর্থ হচ্ছে কাউ, মানে গরু। এখানে দেখো ভ্যাকসিন শব্দটা ল্যাটিন শব্দ ভ্যাক্সা, যার অর্থ গরু। ঠিক আছে, থেকে এসেছে। মানে অ্যাকচুয়ালি দেখো এরপরে বলছে কি, দেখো এখানে গল্পটা লেখা রয়েছে। ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার
96 খ্রিস্টাব্দে গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। অষ্টাদশ শতকে গুটি বসন্ত মহামারীর আকার ধারণ করেছিল, মানে 1800 সালে। হ্যাঁ, মানে এবার বলছে এডওয়ার্ড জেনার লক্ষ্য করেন যে সারা সারা লেমস সারা নেলমস নামক একজন গোপালিকা একবার গো বসন্ত হয় গুটি বসন্ত গুটি বসন্ত আর হয়নি। তিনি গো বসন্তে আক্রান্ত এক গোপালিকার হাতের গো বসন্তের ক্ষত থেকে রস সংগ্রহ করেন। মানে কি বলছে যে কোনো যে ধরো মানে পালিকার গো বসন্ত হয় তাকে প্রথমে গুটি বসন্তের টিকা দেওয়া হয়। ওই টিকা দেওয়ার পরে তার আর কোনোদিন হয়নি। এবার কি বলছে দেখো, গুটি বসন্ত আর হয়নি। তিনি গো বসন্তে আক্রান্ত এক গোপালিকার হাতের গো বসন্তের ক্ষত থেকে রস সংগ্রহ করেন। এরপর ওই রস ইংল্যান্ডের এক গরিব কৃষকের 8 বছরের ছেলের জেমস ফিপসের দেহে প্রয়োগ করেন। প্রথমে সে অসুস্থ হলেও পরে সুস্থ হয়। কিছুদিন পরে জেমসকে গুটি বসন্তের জীবাণু দিয়ে সংক্রামিত করা হলে সেই গুটি বসন্ত আর আক্রান্ত হয়নি। মানে প্রথমে গুটি বসন্তের যে ঔষধ হয়েছিল সেটা খাইছে, মানে দিয়েছে, প্রয়োগ করেছে। কি বলছে, এই যে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং অষ্টাদশ শতকে গুটি বসন্ত মহামারীর আকার ধারণ করেছিল। এডওয়ার্ড জেনার লক্ষ্য করেন যে সারা নেলমিস নামক এক গোপালিকা, মানে গোপালিকার নেম হচ্ছে সারা নেলমিস, এক গোপালিকা একবার গো বসন্ত হওয়ায় গুটি বসন্ত আর হয়নি। মানে তার একবার গো বসন্তের ওষুধ খাওয়ার পর সেরে যায়, কিন্তু তার পরবর্তীকালে আর গোপালিকা হওয়া সত্ত্বেও গরু থেকে তোমার ওর গো বসন্তটা হয়নি, মানে গুটি বসন্ত হয়নি। তিনি কি করলেন বলছে, তিনি গো বসন্তে আক্রান্ত এক গোপালিকার হাতে, মানে কে করছে এখানে, এডওয়ার্ড জেনার গো বসন্তে যার হয়েছে, মানে যেহেতু অষ্টাদশ শতকে মহামারীর আকার নিয়েছিল, কারো একজনের কাছ থেকে নিয়ে ওই রস সংগ্রহ করে ইংল্যান্ডের এক গরিব কৃষকের 8 বছরের ছেলে জেমস ফিপসের দিয়ে প্রয়োগ করেন। প্রথমে সেই অসুস্থ হলেও পরে সুস্থ হয়ে যায়। ঠিক আছে, মানে কার কাছ থেকে সংগ্রহ করছে দেখো, মানে একজনের গুটি বসন্ত হয়েছে, তাকে গুটি বসন্তের ওষুধ খাওয়ানো হয়েছে, তার ফলে তার শরীর সুস্থ হয়ে যায় এবং তার থেকে আর কোনোদিন হয়নি। এরপর যাদের হয়েছে, এই যেখানে কি বলছে দেখো, বলছে তিনি গো বসন্তে আক্রান্ত এক গোপালিকার হাতে গো বসন্তের ক্ষত থেকে রস সংগ্রহ করেন। এরপর ওই রস ইংল্যান্ডের এক গরিব কৃষকের 8 বছরের ছেলে জেমস ফিপসের দেহে প্রয়োগ করেন। প্রথমে সে অসুস্থ হলেও পরে সুস্থ হয়। কিছুদিন পরে জেমসকে গুটি বসন্তের জীবাণু দিয়ে সংক্রামিত করা হলেও সেই গুটি বসন্ত সে গুটি বসন্তে আক্রান্ত হয় না এবং সুস্থই থাকে। অর্থাৎ গো বসন্তের জীবাণুর স্বল্প প্রয়োগে যে গুটি বসন্ত এড়ানো যায়, বিজ্ঞানী জেনার তা প্রথম প্রমাণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। পরবর্তীকালে রবার্ট কর্জ, লুই পাস্তুর প্রমুখ বিজ্ঞানীরা বিভিন্ন রোগের টিকা আবিষ্কার করেন। তার মানে কি বুঝলে, মানে গো বসন্ত যার হয়েছে তার শরীরের রস থেকেই গো বসন্তের টিকা হচ্ছে, তাই তো? মানে এই যেখান থেকে কি বলেছে, গো বসন্তে আক্রান্ত এক গোপালিকার হাতের গো বসন্তের ক্ষত থেকে রস সংগ্রহ করে। এরপর ওই রস ইংল্যান্ডের এক গরিব কৃষকের 8 বছরের ছেলে জেমস ফিপসের শরীরে প্রয়োগ করে। না 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 না, যে খেয়েছে সে তো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে ওইটাকে টিকা হিসাবে কখন ব্যবহার করা হচ্ছে, এ বসন্তের ওষুধ আবিষ্কার করে ফেলেছে। যে প্রথমে খেয়েছে তার শরীর থেকে হয়নি, যার হয়ে রয়েছে তার লালা রস নিয়ে অপরকে দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়, যেমন সাপে কামড়ালে সাপের অ্যান্টিডোট, মানে যে সাপ কামড়ায় সেই সাপেরই অ্যান্টিডোট দিতে হয়, মানে সেই সাপেরই বিষ শরীরে প্রয়োগ করলে তবে বিষটা ক্যান্সেল হয়, মানে বিষে বিষে বিষক্ষয় যেটাকে বলে। এখানেও গো বসন্তের টিকা, যার গো বসন্ত হয়েছে সেই জীবাণু অপর আরেকজনের শরীরে প্রয়োগ করা হচ্ছে, যার গো বসন্ত হয়েছে, মানে বিষে বিষে বিষক্ষয় যেটা বলে সেটাই এখানে হয়েছে। তার ফলে ওই রসেরই মানে টিকা আবিষ্কার করে রাখা হয়েছে। মানে কারো হয়তো ধরো আমার গো বসন্ত হয়েছে,
তো আমাকে গো বসন্তেরই অ্যান্টিডোট দেওয়া হচ্ছে, মানে সেম জিনিসটাই আমার শরীরে প্রবেশ করানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু কোভিড এর ক্ষেত্রে হয়নি বললে হবে না। মানে টিকা মানে ওরই অ্যান্টিডোট দেওয়া হবে। জ্বর সর্দি দিয়েছিল, কোভিড তো ভয়ে লোকজন মারা গেছে। ঠিক আছে, যাজ্ঞাও বাদ দাও। এখানে দেখো, এখানে পরের পয়েন্ট কি বলছে, বহুল্য প্রচলিত টিকা বা ভ্যাকসিন। কি কি টিকা নেওয়া হয়, যেটা হচ্ছে ডিপথেরিয়া, পার্ট্রিয়াস, টিটেনাস। ঠিক আছে, মানে যেটাকে ডিপিটি এর ফুল ডিপথেরিয়া, পার্ট্রিয়াস, টিটেনাস। ঠিক আছে, এই টিকাটি ডিপথেরিয়া, হুপিং কাফ আর টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এবং শিশুদের, এইটা খুব ইম্পর্টেন্ট, কোনটা কতদিনে দিতে হবে, কতদিন অন্তর দিতে হবে এবং সময়টা খুব ইম্পর্টেন্ট, মানে ওটাই পরীক্ষা আসবে। শিশুদের 3 থেকে 9 মাসের বয়সে 3টে ডোজ, মানে কোন ডোজ কবে দিতে হবে, মানে শিশুদের যখন বয়স 3 থেকে 9 মাস বয়স, তখন 3খানা ডোজ দিতে হবে। 1 থেকে 2 মাস অন্তর, 18 থেকে 24 মাস বয়সে একটি বুস্টার ডোজ দিতে হবে। এখানে কোশ্চেন, বুস্টার ডোজ কি? বুস্টার ডোজ হচ্ছে যেটা একদম ফাইনাল ডোজ। আমি বুস্টার ডোজের ডেফিনেশনটা আগে বলে দিচ্ছি। এই যে বুস্টার ডোজ বলছে দেহে বেশি মাত্রায় এবং অনবরত অ্যান্টিবডি যোগানোর জন্য প্রথম ডোজের পর নির্দিষ্ট সময় ব্যবধানে পুনরায় ভ্যাকসিন প্রয়োগের পদ্ধতিকে বুস্টার ডোজ বলা হয়। প্রতি 10 বছর অন্তর টিটেনাস বুস্টার ডোজ নিতে হয়, মানে এটা সবাইকেই নিতে হয়। দেখো, হ্যাঁ, এবার দেখো, এবার হচ্ছে তোমার বিসিজি, যেটাকে বেসিলাস ক্ল্যামিটেড জার্মিন বলা হচ্ছে, মানে গিউরিন বলা হচ্ছে। এই টিকাটি টিউবার কিউলেসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এবং শিশুদের 3 থেকে 9 মাস বয়সে একটি ডোজ নিতে হয়। মানে এইটা দেখবে তোমাদের নোটের মধ্যে টেবিল আকারে করে দেওয়া আছে, বইয়েতেও ভালো দিয়ে আছে, টেবিল আকারেই দিয়ে আছে। তারপরে বলছে পোলিও টিকা, যেটাকে তোমার পিওভি ভ্যাকসিন, বা যেটার ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও প্রতিরোধ করে শিশুদের 3 থেকে 9 মাসের বয়সে 3টে ডোজ, 1-2 মাস পর বা 18, মানে 3টে ডোজ কখন দেওয়া হয়, 1-2 মাস পরে, মানে 3 মাস থেকে 9 মাস বয়সে 3 ডোজ, 1 to 2 মাস, আর 18 থেকে 24 মাস বয়সে একটি বুস্টার ডোজ। ঠিক আছে, এটা গেল পোলিও টিকাকরণ। তারপরে কি বলছে, টাইফয়েডের ভ্যাকসিন। টাইফয়েড প্রতিরোধ করে, মানে শিশুদের 5 থেকে 6 বছর বয়সে 2টো ডোজ নেওয়া হয়। কোনটা কত ডোজ দেওয়া হচ্ছে এবং কোন সময়কালে দেওয়া হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। টাইফয়েড প্রতিরোধ করে শিশুদের 5 থেকে 6 বছর বয়সে 2টো ডোজ এবং 10 বছর বয়সে একটি বুস্টার ডোজ, 16 বছর বয়সে আরেকটি বুস্টার ডোজ। তাহলে আর টাইফয়েড হবে না যদি কেউ এই টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে থাকে। তারপর হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটাকে হেপাটাইটিস বি প্রতিরোধ করে 16 সপ্তাহ বয়সে প্রথম ডোজ, 1 মাস অন্তর 2টি ডোজ। আর হচ্ছে তোমার হেপাটাইটিস বি গেল, তারপর হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটাকে নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটাকে বলা হচ্ছে নিউমোনিয়া প্রতিরোধ করে, যেটা 6 সপ্তাহ বয়সে প্রথম ডোজ, 1 মাস অন্তর 2টি ডোজ। ঠিক আছে, এই ডোজগুলো তোমার কোন টাইম, কোন ভ্যাকসিন কোন টাইমে এবং কতগুলো ডোজ দিতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে, যেমন নিউমোনিয়া প্রতিরোধ করে 6 সপ্তাহ বয়সে, মানে কোন বয়স থেকে দেওয়া হচ্ছে, বয়স কোন বাচ্চাদের বয়স যখন 6 সপ্তাহ হবে, ঠিক আছে, মানে তোমার 6 সপ্তাহ মানে 1.5 মাস বয়সে প্রথম ডোজ এবং 1 মাস অন্তর 2টি ডোজ। তারপর এমএমআর, মানে হচ্ছে তোমার মামসের টিকাকরণ, যেটা মানে এই ভ্যাকসিন হলো হাম, রুবেলা, মামসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। ঠিক আছে, শিশুদের 9 থেকে 12 মাস বয়স, মানে 1 বছর বয়সে একটি ডোজ দেওয়া হয়, যেটা হাম, রুবেলা আর মামস হবে না। বোঝা গেল। এরপর হচ্ছে টিটেনাস, যেটাকে টিটেনাস টেক্সয়েড বলা হয়। এই টিটেনাস এর বিরুদ্ধে, মানে এই ভ্যাকসিনটি টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। গর্ভবতী মহিলার 16 থেকে 36 সপ্তাহে 2টি ডোজ, আর শিশুদের 10 বছর বয়সে একটি বুস্টার ডোজ এবং 16 বছর বয়সে একটি বুস্টার ডোজ নিতে হয়। দেখবে তোমার
তুমি পড়ে গিয়ে কেটে গেছো বা যা করে গেছো, যা করেও দেখবে তোমার শরীরে ঠিক হয়। এবার দেখো ভ্যাকসিনের প্রকারভেদ কি বলছে, তার মানে ভ্যাকসিন কত মানে কখন কোন বয়সে কি প্রয়োগ করতে হবে সেটা বলে দেওয়া হলো। এবার ভ্যাকসিনের প্রকারভেদ বলছে জীবাণু ব্যবহারের কৌশলের উপর নির্ভর করে টিকাকে 5 রকম হতে পারে। বর্তমানে অনেক নতুন ধরনের টিকা যেমন আরএনএ ও ডিএনএ টিকা। এই যে কোভিড-19 এটা হচ্ছে আরএনএ ডিএনএ টিকা, ঠিক আছে। আগে কি ছিল যে 5 রকমের উপর পরেও এখন নতুন ধরনের আরএনএ ডিএনএ টিকা তৈরি চেষ্টা চলছে বা তৈরি হয়ে গেছে। তো এখানে বলছে জীবিত দুর্বল লক্ষিত টিকা, মানে এই ধরনের টিকায় ভাইরাস বা ব্যাকটেরিয়ায় ক্ষতিকর দিক দুর্বল করে এবং সেই সব জীবিত উপাদান স্বল্প মাত্রায় দেহ প্রয়োগ করা হয়, যেমন এমএমআর টিকা বা বিসিজি টিকা। ঠিক আছে। তারপর নিষ্ক্রিয় টিকা, মানে এটা এক্ষেত্রে বলছে নিষ্ক্রিয় টিকা, এক্ষেত্রে রাসায়নিক পদার্থ যেমন ফরমালিন, ফেনল প্রভৃতি বা তেজস্ক্রিয় প্রয়োগে জীবাণু নিষ্ক্রিয় বা বিনাশ করা হয়, এরপর তা টিকা রূপে দেওয়া হয়, যেমন হচ্ছে জলাতঙ্কের টিকা বা হেপাটাইটিস এ টিকা, মানে যেটা নিষ্ক্রিয় টিকা। কিভাবে আসছে, এটি রাসায়নিক পদার্থ যেমন ফরমালিন, ফেনল বা তেজস্ক্রিয় পদার্থের প্রয়োগে জীবাণু নিষ্ক্রিয় বা বিনাশ করা হয়, এরপর তার টিকা রূপে দেওয়া হয়, যেমন জলাতঙ্কের টিকা। তারপর বলছে অধিবিষজাত টিকা, মানে জীবাণু দ্বারা সৃষ্ট অধিবিষ নিষ্ক্রিয় করে তার টিকা তৈরিতে ব্যবহৃত হয়, যেমন টিটেনাস টেক্সয়েড টিকা বা ডিপিটি টিকা। তারপর সংযুক্ত টিকা বলছে কিছু জীবাণু বাইরে বহু শর্করা আস্তরণ থাকে, কিছু জীবাণুর কি থাকে বাইরে বহু শর্করার আস্তরণ থাকে, যা তাকে টিকা রূপে কাজ করতে বাধা দেয়, মানে টিকা রূপে কাজ করতে বাধা দেয়। এই অসুবিধা দূর করতে বহু শর্করার সঙ্গে প্রোটিন মানে অধিবিষ যুক্ত করে তা প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানো হয়। মানে বহু শর্করার আস্তরণ থাকছে মানে জীবাণু, সেই বহু শর্করাকে ভেদ করার জন্য তোমার কি দেওয়া হচ্ছে, প্রোটিন দেওয়া হচ্ছে টিকা রূপে। এই অসুবিধা দূর করতে ওই বহু শর্করার সঙ্গে প্রোটিন সংযুক্ত করে তার প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়। উদাহরণ যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা, ঠিক আছে। মানে এটা মনে রাখতে হবে এগুলো কোন কোন টাইপের হচ্ছে। তারপর হচ্ছে অর্ধ একক টিকা, এক্ষেত্রে পূর্ণ জীবাণুর পরিবর্তে জীবাণুর যে অংশ বা অর্ধ একক সর্বাধিক অনাক্রমতা তৈরি করে সেটি টিকাতে ব্যবহৃত হয়, যেমন হেপাটাইটিস বি। বোঝা গেল না? বোঝা গেল না? আজকে বলবো রোগ কি, মানে ডিজিজ কি। ডিজিজ এমনি ধরো সবারই কোনো না কোনো কিছু রোগ হয়, বা ধরো মানুষ মানেই তার মানে কোনো হচ্ছে তোমার সজীব বস্তুর মধ্যেই জীবাণু আক্রান্ত হবে, সে যে কোনো সজীব বস্তু হতে পারে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, কুকুর বিড়াল যা কিছু, তার মধ্যে সজীব বস্তু মানে সেখানে জীবাণু অ্যাটাক করবেই, ঠিক আছে। এবার এর ফলে তোমার আমাদের ইমিউনিটি বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। তো এই হিসাব করে যদি আমি দেখি তো রোগ কাকে বলে বা রোগ কি বলছে, যে দেহের গঠনগত কার্যগত অস্বাভাবিকতা, মানে দেহের গঠনগত ও কার্যগত এককে কি বলে, কোষ বলে, তাই তো। তার মানে দেহের গঠনগত কার্যগত অস্বাভাবিকতা, মানে তুমি এখানে দেহ কোষের বা কোষের অস্বাভাবিকতা যা কিছু চিহ্ন বা লক্ষণ মানে সাইন অর সিমটম দ্বারা প্রকাশিত হয় তাকে রোগ বা ডিজিজ বলে। বলছে দেহের গঠনগত ও কার্যগত অস্বাভাবিকতা, মানে ধরো তোমার সিম্পলি যদি রোগ দেখবে এক এক সময় কি হয়, জ্বর টর হলে জল খেতে ইচ্ছা করে না, জলকে তিতা লাগে। যদি নর্মাল ধরো তোমার ওই যদি জ্বর হয়, প্রচন্ড জ্বর হলে তুমি দেখবে জল খেতে পারছো না, জলকে তিতা লাগছে, তার মানে ওইটা তোমার অস্বাভাবিকতা হয়ে যাচ্ছে। মানে সেরকমই ওই যে কোষের যে অস্বাভাবিকতা, সেইটাই কি হচ্ছে যে কিছু চিহ্ন থাকবে, মানে তোমার যে ওই যে জলটা তিতা লাগছে, তার মানে তোমার জীবের স্বাদকারক গুলো সব তিতা হয়ে গেছে, মানে যেটার যেই কাজটা সেই কাজ ফাংশনটা করছে না।
তার ফলে কি বলছে, দেহের গঠনগত ও কার্যগত অস্বাভাবিকতা যা কিছু চিহ্ন বা সিমটম দ্বারা প্রকাশিত হয় তাকে রোগ বা ডিজিজ বলে। রোগের কারণ কি বলছে, নানা কারণে রোগ সৃষ্টি হয়, যেমন দেহে রোগ জীবাণু প্রবেশ করলে, যেমন কলেরা, টাইফয়েড, বসন্ত, হাম্প ইত্যাদি, যেগুলো ছোঁয়াচে রোগ। বলছে কি বলছে যে, আবার দেখো ভালো করে, দেহে রোগ জীবাণু প্রবেশ করলে যেমন কলেরা, টাইফয়েড, বসন্ত, হাম্প ইত্যাদি, মানে কোন রোগ জীবাণু প্রবেশ করলেই কোষের মধ্যে অস্বাভাবিকতা দেখা দেবে। তারপর বলছে পুষ্টিগত উপাদানের অভাব, যেমন ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন। দেখবে অনেকের শরীরে অনেক ভিটামিনের অভাব রয়েছে, দেখবে অনেক সময় দেখবে তোমার হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, তার মানে তোমার ভিটামিনের অভাবের জন্য অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হয়। বা এই যে তোমাদের এখন কোনো কিছু ভিটামিনের অভাব হতেই পারে, সেই অভাবটা তোমার কোনো ওষুধ সেই ভিটামিনটা খেয়ে হতে পারে। তো সেই জন্য কি বলছে যে পুষ্টিগত উপাদানের অভাব, যেমন ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন। দেহে বিভিন্ন রাসায়নিক পদার্থের তারতম্য ঘটলে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হরমোন ইত্যাদির মানে কম হলে বা অভাব ঘটলে, মানে আধিক্য বা অভাবে, মানে দেহে বিভিন্ন রাসায়নিক পদার্থের তারতম্য, মানে আমাদের দেহের রাসায়নিক পদার্থ কি কি হতে পারে, মেন হবে হরমোন হবে। তারপর কি বলছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হরমোন বা তোমার হরমোন ইত্যাদি অধিক বা অভাবে তোমার দেহের বিভিন্ন মানে রোগ সৃষ্টি হতে পারে। তারপর ধূলিকণা, ধাতব উপাদান, তারপর ওরিয়াল জেনের প্রভাব, তারপর যান্ত্রিক কারণ, কোনো জায়গায় কেটে গেল বা হাত ভেঙে গেল, পা ভেঙে গেল পড়ে গিয়ে। তারপর হচ্ছে ভৌত এজেন্টের কারণে, যেমন হচ্ছে তোমার রেডিয়েশন, তড়িৎ শক্তি, মানে ভৌত এজেন্ট মানে ধরো তুমি কারেন্টে শক খেয়ে গেলে, সেখানেও তোমার ধরো এমন শক খেলে তোমার ধরো আঙুলটার কিছু মানে দেখবে অনেকক্ষণ, ঘন্টা 2-3 ঘন্টা কিছু কাজ করে না, অ্যানালিসিস, ওইটাও তোমার তড়িৎ শক্তির প্রভাব, মানে এই তড়িৎ শক্তির প্রভাবে, যেটা ভৌত এজেন্টের নাম হয়েছে। এরপরে কি বলছে, হ্যাঁ এবার দেখো রোগকে আমরা কয়েকগুলো প্রকারে ভাগ করছি। এক হচ্ছে বংশগত রোগ হতে পারে, তারপর অর্জিত রোগ। বংশগত রোগের মধ্যে কি কি আসবে, ডায়াবেটিস আসবে আর থ্যালাসেমিয়া আসবে। আর অর্জিত যেটা, একটা সংক্রামক হতে পারে আর একটা অসংক্রামক হতে পারে। সংক্রামক কি কি, ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত, আর্দ্রপ্রাণী জনিত, ছত্রাক জনিত, পরজীবী জনিত। আর অসংক্রামক কি হচ্ছে, ক্ষয়িষ্ণু, অভাবজনিত, অ্যালার্জি জনিত আর ক্যান্সার। ঠিক আছে, মানে রোগকে যদি আমি ক্লাসিফাই করি, মানে প্রকারভেদে রোগের আসবে তোমার দুটো টাইপ, এক হচ্ছে বংশগত আর একটা অর্জিত। বংশগত কি আসবে তোমার, ডায়াবেটিস আসবে, আবার হ্যাঁ সুগার, ওই সুগারটাকেই তো ডায়াবেটিস, তোমার সুগার যেটা আমরা বাংলায় বলি সুগার হবে, ওটা বংশগত আছে। আবার ধরো থ্যালাসেমিয়া, এটাও হচ্ছে তোমার বংশগত। এবার ধরো অর্জিত কি কি আসছে তোমার, হচ্ছে তোমার সংক্রামক আর অসংক্রামক। সংক্রামকের মধ্যে ভাইরাস জনিত, ব্যাকটেরিয়া জনিত, আর্দ্রপ্রাণী জনিত, ছত্রাক জনিত, এই ভাগগুলো মনে রাখতে হবে। আর অসংক্রামক হচ্ছে ক্ষয়িষ্ণু, অভাবজনিত, অ্যালার্জি জনিত আর ক্যান্সার। এবার দেখো এখানে সংক্রামক জনিত বিভিন্ন রোগ কি কি হতে পারে, ভাইরাস জনিত রোগ, হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, এইডস, এগুলো ভাইরাস জনিত। তারপর ব্যাকটেরিয়া জনিত, টাইফয়েড, কলেরা, কিউলোসিস, নিউমোনিয়া, হুপিং কাশি, তারপর ডিপথেরিয়া, টিটেনাস। মানে ব্যাকটেরিয়া জনিত এতগুলো রোগের নাম তোমাকে মনে রাখতে হবে। কি কি, টাইফয়েড, কলেরা, এগুলো নাম শুনেছো, কিউলোসিস, নিউমোনিয়া, হুপিং কফ আর ডিপথেরিয়া, টিটেনাস ইত্যাদি। প্রাণী জনিত কি হবে, ম্যালেরিয়া, আমাশা, কালাজ্বর, ঘুম রোগ ইত্যাদি। তারপর ছত্রাক জনিত রোগ কি কি আসছে তোমার, দাঁত, হাজা, অ্যাথলেট ফুট ইত্যাদি। তারপর কৃমিজনিতটা তোমার ফাইলেরিয়া, অ্যাসকোরিওসিস আর টিটেনেসিস, না টিনেসিস, হ্যাঁ টিনিয়েসিস। তো এই উচ্চারণগুলো ভালো করে পড়বে কিন্তু, মানে স্পেলিংও ঠিকঠাক না লিখলে কেটে দেবে। এরপরে কি বলছে তোমার, এটা বলছে রোগের এজেন্ট, মানে কি কারণে রোগ আসে, বলছে যেসব পদার্থ বা বল রোগের কারণ তাদের রোগের এজেন্ট বলে। মানে যে পদার্থের কারণে রোগটা হচ্ছে বা কোষের মধ্যে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে
সেইটাকে কি বলছে রোগের এজেন্ট, যে পদার্থের কারণে। কি হবে? জৈবিক এজেন্ট কি আসবে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, কৃমি ইত্যাদি। পুষ্টিগত এজেন্ট ভিটামিন, খনিজ লবণ, কার্বোহাইড্রেট, প্রোটিন ইত্যাদি। রাসায়নিক এজেন্ট কি হবে? উৎসেচক, হরমোন, ইউরিক অ্যাসিড, অ্যালার্জেন। তারপর ভৌত এজেন্ট কি হবে? তাপ, শৈত্র, আর্দ্রতা, শব্দ, রেডিয়েশন। আর হচ্ছে তোমার যান্ত্রিক এজেন্ট ক্ষত, অস্থিভঙ্গ, বিচ্যুতি ইত্যাদি। মানে এগুলো খুবই সোজা, মানে 1 নম্বরের কোশ্চেন, শর্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, সেই ইনফরমেশনের জন্যই এগুলো বলা হয়েছে। এরপরের পয়েন্ট কি বলছে? তোমার রোগের বাহক কে রোগটাকে বহন করে নিয়ে যেতে পারে। বলছে যেসব প্রাণী কেবল রোগ জীবাণু বহন করে ও বিস্তার করে তাদের বাহক বলে। মানে কি বলছে? যেসব প্রাণী কেবল রোগ জীবাণু বহন করে ও বিস্তার করে তাদের বাহক বলে, কিন্তু যেসব বাহকের মধ্যে রোগ জীবাণুর জীবন চক্র সম্পূর্ণ হয় তাদের কি বলা হয়? ভেক্টর বলে। ঠিক আছে? যেমন মাছি হলো বাহক, মশা হলো